তুই আমার হলদিয়া পাখি। লেখনীতে মুক্তি আক্তার শ্রাবন্তী। পর্ব 1 থেকে 10। এই শ্রাবু উঠো মা, আর কতক্ষণ ঘুমাবি? দেখ সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, সন্ধ্যায় তোর আপ্পির হলুদ ভুলে গেলি। তাড়াতাড়ি উঠো মা। হ্যাঁ তো আম্মু কি করছো, আরেকটু ঘুমাতে দেও না প্লিজ। আর কার হলুদ, কিসের হলুদ? সকাল সকাল আমার এত সুন্দর আরামের ঘুমটা নষ্ট করো না তো। শ্রাবু, সূর্যমণি তোর জন্য বসে আছে নিচে। তুই নাকি বলেছিস মেহেদি দিয়ে দিবি। তাহলে মরার মতো না ঘুমিয়ে তাড়াতাড়ি উঠো। মায়ের এ কথায় যেন টনক নড়ল শ্রাবুর। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসে বলল, আম্মু আমি একদম ভুলে গেছি, আমি এখনই ফ্রেশ হয়ে নিচে আসছি, তুমি আপ্পিকে বলো একটু ওয়েট করতে। আর আপ্পি গিয়ে বলো ওনার হবু হাসবেন্ড মানে আমার জিজু সাইফুল ভাইয়াকে বলতে আমার মেহেদি দেওয়ার টাকাটা যেন পাঠিয়ে দেয়। সূর্যমণি হলো শ্রাবুর বড় ফুপির বড় মেয়ে, আর আজ তারই হলুদ সন্ধ্যা। সূর্যমণির বাবা নেই, তারা 3 বোন। তাদের বাবা মারা যাওয়ার 15 দিন পরেই এইখান বাড়িতে নিজের বোন আর বোনের সন্তানকে নিয়ে আসেন মুক্তার খান। এটা বলেই শ্রাবু ওয়াশরুমে চলে যায়। কি মনে করে আবার বের হয়ে তার আম্মুকে আমতা আমতা করে বলল, আম্মু, এ না মানে রায়হান ভাই কি আজ আসবে? মরিয়ম বেগম চলে যেতে নিয়েও পিছনে ফিরে নত মস্তিষ্কের মেয়েকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সঠিক জানি না, তবে তোর বড়াম্মু বলল হয়তো আসতেও পারে। আর কতদিন এভাবে অপেক্ষা করবি? ভুলে যান না অতীতের কথা। রায়হান তোর জীবনটা নরক করে দিয়ে চলে গেছে আরো 5 বছর আগে। মায়ের এমন কথায় শ্রাবু কিছু বলল না, শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলে বলল, আম্মু সেদিন তো আমার কোনো দোষ ছিল না, তবুও কেন আমার? শ্রাবুর পুরো কথা শেষ করতে না দিয়ে মরিয়ম বেগম বললেন, থাক এসব অতীত নিয়ে তোমার আর ভেবে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এতে তোমার কোথাও একটুও দোষ ছিল না। আর হ্যাঁ, রায়হান যদি এই বাড়িতে ফিরেও আসে, তাহলে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর একটা কোথাও শুনতে চাই না আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। মরিয়ম বেগম আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। শ্রাবু ছলছল নয়নে তাকিয়ে রইলে তার মায়ের গমন পথের দিকে। আর মনে মনে বলে উঠল, রায়হান ভাই আমি আপনার জীবনে এতটাই মূল্যহীন ছিলাম। আর কোনো কিছু ভাবতে পারল না শ্রাবু। সে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। পাক্কা 30 মিনিট পর শ্রাবু একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে কোমর সমান চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে খেয়াল করল তার হলুদ বরণ গায়ের রংটাতে। সে নাক মুখ কুচকে বলে উঠে, ধ্যাত সবাই কত ফর্সা আর আমি হলুদ দেখতে। এটা ভেবেই তার ঠোঁট উল্টে কাদো কাদো মুখে রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে নামতে দেখা হয়ে যায় হৃদয় খানের সাথে। হৃদয় হলো শ্রাবুর বড় ভাই, আর এই খান বংশের বড় ছেলে। শ্রাবু ভাইকে দেখে ভা ভা করে কান্না করে দেয়। বোনকে হঠাৎ কান্না করতে দেখে হৃদয় উদ্বিগ্ন হয়ে বলল, এই আমার জানবাচ্চা শ্রাবু পাখি, কি হয়েছে তোর? কেন কান্না করছিস সোনা? বল ভাইয়াকে কি হয়েছে? শ্রাবু এবার চোখ মুছে ভাইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া তুমি কত সুন্দর, এমনকি এই বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে দুধে আলতা গায়ে বরণ। তাহলে আমি কেন হলুদ? এই কথা বলেই আবারও ভা ভা করে কান্না করতে লাগলো। শ্রাবুর কান্নার শব্দ শুনে বাড়ির প্রত্যেকটা মানুষ সেখানে এসে হাজির হয়। মুক্তার খান হৃদয় করে দেখে বলে উঠেন, বোনকে না জ্বালালে তোমার ভালো লাগে না বুঝি? মুক্তার খান হলো শ্রাবুর বাবা, বর্তমানে খান বাড়ির বড় কর্তা। আর ওনার স্ত্রী মরিয়ম বেগম হলেন এই বাড়ির বড় বউ। আমার মেয়েটা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলল, বেয়াদব ছেলে। এটা বলেই তিনি শ্রাবুর দিকে এগিয়ে গিয়ে বললেন, কান্না করো না আম্মু, আমি তোমার ভাইকে বকে দিব। বাবার কথা শুনে হৃদয় হতবাক হয়ে চেয়ে রইল বাবার দিকে, আর বলতে লাগলো, আব্বু আমি শ্রাবুকে কিছুই বলিনি, বিশ্বাস করো, তুমি ওকেই জিজ্ঞাস করো। তোমার মেয়ে তার হলুদ বরণ গায়ের রং নিয়ে কান্না করছে। বিশ্বাস না জিজ্ঞাস করে দেখো। এর মাঝে তাদের বড় বোন সূর্যমণি এগিয়ে এসে হৃদয়ের কান টেনে বলে, ও আচ্ছা, তুই তাহলে শ্রাবুকে গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছিলি বুঝি? বড় বোনের কথায় হতাশ নিঃশ্বাস ছেড়ে হৃদয় পুনরায় শ্রাবুকে উদ্দেশ্য করে বলে, পাখি সত্যি করে বল শোনা, আমি তোকে গায়ের রং নিয়ে কিছু বলেছি? শ্রাবু কান্না মাখা চোখে ভাইয়ের দিকে একবার তাকিয়ে
তারপর আবার তার আব্বুর দিকে চোখ ঘুরিয়ে বলতে লাগলো, আব্বু ভাইয়া আমাকে কিছুই বলেনি, আমি তো এমনি কান্না করছিলাম। এরই মধ্যে শ্রাবুর আম্মু মরিয়ম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এগিয়ে এসে শ্রাবুকে বললেন, শ্রাবু, তোর বয়স 21 পেরিয়ে 22-এ পড়বে, আর তুই কিনা এখনো বাচ্চামো করিস। গায়ের রং হলুদ, তাতে কি সমস্যা? রোজ রোজ এটা নিয়ে কান্না করিস, মন খারাপ করিস কেন? দেখ, এখানে সবার থেকে তুই বেশি সুন্দরী, বিশ্বাস না হলে তোর আপ্পিকে জিজ্ঞাসা কর। শ্রাবু তার ফুফাতো বোন সূর্যমণির দিকে তাকিয়ে বলতে লাগলো, আপ্পি, আমি সত্যি তোমাদের থেকে বেশি সুন্দর। সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না। শ্রাবুর কথায় সূর্যমণি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, শ্রাবু, তুই বাড়িতে থাকলে একদম বাচ্চা হয়ে যাস, কিন্তু বাহিরে গেলে এতটা ম্যাচিউর কিভাবে হয়ে যাস সেটাই আমি আজও বুঝতে পারলাম না। সেদিনও যদি তুই একটু ম্যাচিউরিটি দেখাতে পারতি, তাহলে হয়তো সেদিন আর এত কিছু হতো না। সূর্যমণির ভাবনা বেশি দূর আগানোর আগেই শ্রাবু ব্যস্ত কণ্ঠে বলে উঠে, বলো না আপ্পি, আমি সত্যি তোমাদের থেকে বেশি সুন্দর। সূর্যমণি আলতো হেসে শ্রাবুর দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলে, হ্যাঁ রে পাগলি, তুই আমাদের থেকে 1000 গুণ সুন্দরী। দেখিস না তোর জন্য কত বিয়ের কথা আসে, কিন্তু মামা তাদের ফিরিয়ে দেয়। বোনের এমন কথায় শ্রাবু দাঁত খেলিয়ে হেসে বলে উঠে, তাহলে ঠিক আছে, আমি সুন্দরী। শ্রাবুর এই কথায় বাড়ির সকলে একসাথে হেসে ওঠে। তাদের হাসির মাঝেই পিছন থেকে গুরুগম্ভীর গলার এক পুরুষ বলে ওঠে, কি হচ্ছে এখানে? খান বাড়ি কি এখন রং তামাশার মেলা হয়ে গেল নাকি? গুরুগম্ভীর গলার পুরুষকে দেখার জন্য সবাই পিছু ঘুরে দরজার দিকে তাকাতেই সবার চোখ বড় বড় হয়ে যায়। গুরুগম্ভীর গলার পুরুষকে দেখার জন্য সবাই পিছু ঘুরে দরজার দিকে তাকাতেই সবার চোখ বড় বড় হয়ে যায়। কেউ কিছু না বলে শুধু তাকিয়ে আছে শ্যামবর্ণের সুদর্শন বলিষ্ঠ পুরুষটির দিকে। গালে হালকা চাপ, দাড়ি, চুলগুলো হালকা কুকড়ানো, তবে জেল দিয়ে চুলগুলো সেট করাই কুকড়ানো চুলগুলো ততটাও কুকড়ানো লাগছে না। সে আর কেউ না, খান বাড়ির দ্বিতীয় মেয়ের ছোট ছেলে রায়হান চৌধুরী। রায়হান কিছু কারণ বশত তাদের চৌধুরী নিবাস ছেড়ে সেই 5 বছর বয়স থেকে এই খান বাড়িতে আছে। রায়হানের আরো 2 জন বড় ভাই আর 1 জন বড় বোন আছে। বোন তাদের 3 ভাইয়ের বড়। সবাই যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে রায়হানকে দেখে। হে, কাকে দেখছে তারা? এই রায়হান আর 5 বছর আগের রায়হানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রায়হানকে দেখে শ্রাবু যেন কথা বলতেই ভুলে গেছে। সে বাক্রুদ্ধ হয়ে এক ধ্যানে চেয়ে আছে শ্যামবর্ণের পুরুষটির দিকে। আর মনে মনে বলল, এটা কি আমার সেই রায়হান ভাই, নাকি অন্য কেউ? আমার রায়হান ভাই তো এইরকম গম্ভীর রাগে ছিল না। তাহলে কি এই 5 বছরে সে নিজেকে বদলে ফেলেছে? সে কি তার হলদিয়া পাখিকে ভুলে গেছে, নাকি আজও মনে রেখেছে? হয়তো ভুলে গেছে, না হলে একটা বার হলেও তো থাকতই আমার দিকে। ছলো ছলো নয়নের রায়হানের দিকে তাকিয়ে কথাগুলো ভাবল শ্রাবু। ছেলেকে দেখে রেহেনা বেগম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার আব্বা, তুমি এসেছো। আমাকে ভুলে কিভাবে 5টা বছর দূরে দূরে থাকলে? একটা বার কি আম্মুর কথা মনে হলো না? মায়ের এমন আহ্লাদি কথায় রায়হান মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন এসেছি তো। আর তোমরা এখানে এসেছো কেন? রায়হান ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ছেলের এমন কথায় অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রেহেনা বেগম বললেন, কেন আব্বা, তুমি জানো না? আজ তোমার বড় খালাম্নির মেয়ে সূর্যমণির হলুদ, আর কাল তোমার আপুর বিয়ের। মায়ের মুখে সে কথা শুনে চোখ ছোট ছোট করে তার বড় ভাই বিল্লাল চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি রে, তুই না বললি এই বাড়িতে নাকি কার কি হয়ে গেছে? বাড়িতে অনেক সমস্যা হচ্ছে। আমার ইমার্জেন্সি এই বাড়িতে আসতে হবে। এই তোর ইমার্জেন্সি? তুই আমাকে মিথ্যু বলে এই বাড়িতে আনলি। তুই জানিস আমি আমার কতটা ইম্পর্ট্যান্ট মিটিং রেখে এসেছি। আমার এই মিটিংটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল তুই জানিস? কিছুটা ধমকিয়ে কথাটা বলল রায়হান। বিল্লাল চৌধুরী ভাইয়ের এমন রাগান্বিত মুখ দেখে কিছুটা বিড়বিড়িয়ে বলল, না মানে, তুই সত্যিটা বলে কখনোই আসতি না, তাই মিথ্যে বলে আনিয়েছি। আর বিশ্বাস কর, এটা সূর্য আমাকে দিয়ে বলিয়েছে। আমি নিজ থেকে এসব বলিনি। সূর্যমণি ভাইয়ের এমন কথা শুনে বিষম খেয়ে কাশতে কাশতে বলল, আমি বলছি এমনটা করতে।
বোনকে এমন কাপা গলায় কথা বলতে দেখে বিল্লাল চোখ দিয়ে ইশারায় বলে রায়হানকে বলতে। ভাইয়ের ইশারা বুঝতে পেরে সূর্য মনিও আমতা আমতা করে বলতে লাগলো, আসলে রায়হান ভাই আমার, শুন, রাগ করিস কেন? আমি তোর বড় বোন, আমার কি ইচ্ছে হয় না তোকে নিয়ে আমার নতুন জীবন শুরু করতে? তুই আমার ভাই হয়ে আমার বিয়ে থাকবি না? বোনের এমন কথায় চোখ মুখ কুঁচকে বোনের দিকে তাকিয়ে বলল, আপাই তুই ভালো করেই জানিস আমি একদম পছন্দ করি না। তবুও কেন এসব করেছিস? ওকে করেছিস, ভালো হয়েছে, এবার আমি আসি। রায়হানের এমন কথায় রায়হানের আম্মু বলে উঠে, আব্বা তুমি তোমার আম্মাকে একা করে আবার চলে যাবে? আব্বা তোমার আম্মু যে তোমাকে ছাড়া থাকতে পারে না, তুমি থেকে যাও আব্বা। এর মধ্যে মুক্তার খান বলে উঠে, রায়হান বাবা তুই যখন এসেছি থেকে যা না বাবা। দেখ সবাই তোকে কত করে বলছে থেকে যেতে, থেকে যা বাবা। এর মাঝে মরিয়ম বেগম বললেন, আব্বু থেকে যাও না আমাদের সাথে। আর কত, 5 বছর তো আমাদের ছেড়ে থাকলে, এবার তো ফিরে আসো। রায়হানকে না যাওয়ার জন্য সবাই যখন জোর করছিল, তখন এক জোড়া পানিতে টলমল নয়ন রায়হানের দিকে তাক করে এক্ষণ ঘটে যাওয়া সবটাই দেখেছে। কিন্তু মুখ ফুটে একটা কোথাও বলতে পারল না। শুধু মনে মনে বলল, রায়হান ভাই আপনি এবার থেকে যান না। আমি প্রমিস করছি আপনার আশেপাশেও আসবো না, শুধু দূর থেকেই আপনাকে দেখব। শ্রাবুর ভাবনা আর বেশি দূর আগানোর আগেই রায়হান বলে ওঠে, ঠিক আছে থাকবো, তবে সেটা শুধু 1 সপ্তাহের বেশি না। রায়হানের এমন কথায় সবাই বেশ খুশি হলেও শ্রাবুর বুক ধুক ধুক করে উঠল, অতীতের কিছু তিক্ত কথা মনে পড়ে। শ্রাবু আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, দড়ি উপরে চলে যেতে নিলেই পিছন থেকে সূর্য বলল, এই শ্রাবু আমাকে মেহেদি দিয়ে দিবি না? আমি তো তোর জন্যই বসেছিলাম। বোনের কথা শুনেও পিছু না ফিরে বোনকে উদ্দেশ্য করে শ্রাবু বলে, আপনি আমার ভালো লাগছে না, তুমি বিথি আপুকে বলো মেহেদি দিয়ে দিতে। আমি রুমে যাচ্ছি, আর তুমি আম্মুকে বলে দিও আমার নাস্তার রুমে দিয়ে যেতে। এটা বলেই শ্রাবুর রুমে চলে যায়। পিছু ফিরে একবার তাকালেই হয়তো দেখতে পেত একটা তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই নিবন্ধ করে আছে। রায়হান শ্রাবুর গমন পথের দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলল, আমার শ্রাবু পাখির রেডি থেকো, আমি এবার এসে গেছি। তিক্ত অতীতের প্রতিশোধ নিতেই তো এখানে আসা আমার হলদিয়া পাখি। আমাকে এত সহজেই কি মিথ্যু বলে এই বাড়িতে আনা সম্ভব ছিল নাকি? এবার তুমি বুঝবে আমি কি জিনিস আমার হলদিয়া পাখি। রায়হান আর বেশি কিছু না ভেবে, কারো কোনো কথা না শুনে উপরে উঠে এক পলক শ্রাবুর রুমে আটকানো দরজার দিকে তাকিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এইদিকে ফাতেমা বেগমকে মরিয়ম বেগম বললেন, আফা আপনি জানতে আজ রায়হান বাড়িতে আসবে? আর সেজন্যই কি তখন আমাকে বলেছিলেন আসতেও পারে? হুম, কারণ বিল্লাল আমাকে রাতেই বলেছিল ও নাকি রায়হানকে মিথ্যা বলেছে। আর রায়হান নাকি বলেছিল সকালে আসবে। তাই তোমাকে বলেছিলাম আসতেও পারে। রায়হান রুমে ঢুকে কাবার খুলে টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে যায় ওয়াশরুমে শাওয়ার নিতে। রায়হান শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বের হতে দেখতে পায় তার আম্মু তার রুমে দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে রায়হান বলল, আম্মু কিছু বলবে? বললে তাড়াতাড়ি বলো, আমার বড্ড ক্লান্ত লাগছে, একটু রেস্ট প্রয়োজন আমার। রেহেনা বেগম ছেলের ক্লান্তি মাখা মুখের দিকে তাকিয়ে বলল, আব্বা এবার কি চৌধুরী নিবাস ফিরবে? জানোই তো তোমার বাবা মারা যাওয়ার পর আমি তোমাদের 4 ভাই বোনকে আগলে নিয়ে বেঁচে আছি। তুমি সেই 5 বছর বয়স থেকে এখানে আছো, এবার তো বাড়ি চলো। মায়ের এমন কথায় রায়হান চোখ মুখ কুঁচকে বলল, আম্মু তুমি জানে আমি কত ছোটবেলায় আব্বুকে হারিয়েছি। আমার ওই বাড়িতে দম বন্ধ লাগে। আমাকে নেক্সট টাইম ওই বাড়িতে যেতে বলো না। আর হ্যাঁ, মিলন ভাইয়া কবে ফিরবে কিছু বলেছে? আর আপুই বা কোথায়, ও কি আসবেন না বিয়েতে? ছেলের প্রশ্নে রেহেনা বেগম সাথে সাথে ওর দেন, মিলন আসতে আরো কিছুদিন লাগবে, হয়তো বছর লাগতে পারে। আর তোর আপুই আসতেছে। রায়হান ওর আম্মু ওর শুনে শুধু বলল, আমি এখন একটু রেস্ট নিব, আর এসব ফালতু অনুষ্ঠানে যেন আমাকে ডাকা না হয় বলে দিও। রেহেনা বেগম আর কোন কথা না বলে চলে যাওয়ার জন্য রুম থেকে পা বাড়াতেই রায়হান পিছ থেকে বলে উঠল, আম্মু আমার হলদিয়া পাখিকে কি আর কোনভাবে মামা পড়ালেখা করাতে পারলেন না?
ছেলের এমন কথায় রেহেনা বেগম পিছু ফিরে ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বা ভুলে যেও না, ওর পড়ালেখাটা কিন্তু তুমি বন্ধ করেছিলি। আর সেদিনের পর থেকে ও আর কোনোদিন পড়ালেখার কথা বলেনি, আর যে ওকে পড়ালেখার কথা বলতে গিয়েছে তাকে ও নানান কথা শুনিয়েছে। তাই বাধ্য হয়ে সবাই ওর কথাটাই মেনে নিয়েছে। রায়হান আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। ছেলেকে আর কিছু বলতে না দেখে রেহেনা বেগম দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, আব্বা, তোমার হলদিয়া পাখি তোমারই ছিল, আজ সে আর থাকবে। সে আজ পর্যন্ত তোমার কোনো কথা অমান্য করেনি, তাই সেদিনের পর থেকে আজও করেনি। আর তোমার আর কিছু ভাবতে পারলেন না রেহেনা বেগম। তার ভাবনার মাঝেই নিচ থেকে ডাক আসে, তার মেয়ে এবং নাতি নাতনিরা এসে গেছে। আর কিছু ভাবতে পারলেন না রেহেনা বেগম। তার ভাবনার মাঝেই নিচ থেকে ডাক আসে, তার মেয়ে এবং নাতি নাতনিরা এসে গেছে। সে নিচে এসে নাতি নাতনিকে দেখে খুশি হয়ে জড়িত ধরে আহ্লাদী কণ্ঠে বলে উঠে, আমার আপু ভাইয়া কেমন আছো তোমরা সোনা? নানুকে তো একদম ভুলেই গেছো। রেহেনা বেগমের নাতনি বলল, নানু একদম না, তুমি আমাদের ভুলে গেছে। আম্মু কিন্তু তোমার সাথে রোজ ফোনে কথা বলে এবং আমরাও বলি। মেয়ের এই কথায় রেহেনা বেগমের মেয়ে পাপিয়া বলল, একদম আম্মু, তুমি তো আমাদের বাড়িতে যাও না। মেয়েকে বিয়ে দিয়ে পর করে দিয়েছ তাই না? মেয়ের এমন কথায় রেহেনা বেগম আলতো হাসে, কারণ তার মেয়ে এই কথা প্রায় সময় বলে থাকে। তাদের কথার মাঝে খান বাড়ির বড় মেয়ে ফাতেমা বলল, হ্যাঁ রে পাপিয়া, এত দেরি করে আসলি কেন? তোদের বলছিলাম ছেলে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। আর জামাই কোথায়? জামাই আসেনি। খালার দিকে তাকিয়ে পাপিয়া বলল, চলে আসবে কালকে। আজ একটা কাজ পড়ে গেছে তাই আসেনি। বাড়ির সবার সাথে টুকটাক কথা বলে পাপিয়া উপরে সিঁড়ি বেয়ে যেতে যেতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু একটু কষ্ট করে আমার রুমে এক গ্লাস লেবু শরবত দিয়ে যেও তো, বড্ড ক্লান্ত লাগছে। এটা বলেই পাপিয়া নিজের রুমে চলে যায়। আর এইদিকে তার ছেলে মেয়েরা অন্য রুমে চলে যায়। খান বাড়িটা অনেকটাই বড়। খান বাড়ির বড় কর্তা যখন এই বাড়িটা নির্মাণ করেন তখন শুধু একতলা বাড়ি করেছিল। তারপর সেটাকেই আরো বড় করার জন্য তার 3 ছেলে পরিশ্রম করে এই খান বাড়ির রাজপ্রাসাদ বানিয়েছে। আসুন এবার সবার পরিচয়টা দিয়ে দেই। এই বাড়ির বড় কর্তা কর্ত্রীর নাম শাহজাহান খান আর সালমা খান। তাদের 7 ছেলে মেয়ে। বড় মেয়ের স্বামী মারা যায় আরো 8 বছর আগে, আর মেজো মেয়ের স্বামী মারা যায় আরো 15 বছর আগে। এই খান বাড়িতে ফাতেমা বেগম তার 3 মেয়েকে নিয়ে থাকলেও রেহেনা বেগম থাকেন না। কারণ সে চায়নি স্বামীর বিটা ছেড়ে বাপের বাড়িতে থাকতে। কিন্তু তার ছোট ছেলের এই খান বাড়িতেই বেড়ে ওঠা। বাড়ির বড় কর্তা শাহজাহান খান মৃত্যুর আগ মুহূর্তে তার ছেলে মেয়েদের একসাথে ডেকে বলেছিলেন তার বড় 3 ছেলের সাথে খান বাড়ির বড় 3 মেয়ের বিয়ে দেওয়া হয়। কিন্তু হৃদয় যেহেতু শ্রাবুর আপন ভাই, তাই শ্রাবুর সাথে বিয়ের কথা হয় রায়হানের। তাদের বাকি বড় 2 ভাই বিল্লাল মিলন আর 2 বোন সূর্য আর বিথি সেটা চায়নি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হোক, কারণ তারা নিজেরা একে অপরকে আপন ভাই বোন ভাবত। কিন্তু রায়হান সে কখনো শ্রাবুকে বোন বলে মানেনি, তাই সবাই ভেবেছিল রায়হান হয়তো শ্রাবুকে ভালোবাসে, আর তার নানার কথা অনুযায়ী শ্রাবুকে বিয়ে করবে। চলুন খান বাড়ির ছেলের মেয়েদের পরিচয় দেই। 1. ফাতেমা বেগম, খান বাড়ির বড় মেয়ে। তার 3 মেয়ে সূর্য 27, বিথি 25, শোভা 13। 2. রেহেনা বেগম, খান বাড়ির মেজো মেয়ে। তার 1 মেয়ে 3 ছেলে। পাপিয়া 3 ভাইয়ের বড় বোন। বিল্লাল 29, মিলন 27, রায়হান 26। 3. মুক্তার খান, খান বাড়ির বড় ছেলে। তার 1 ছেলে 1 মেয়ে। হৃদয় 26, আর শ্রাবন্তী 21, ওনার স্ত্রীর নাম মরইন বেগম। 4. সাজেদা বেগম, খান বাড়ির মেজো মেয়ে। তার 1 ছেলে 1 মেয়ে। অন্তরা 14, আর অনন্ত 11। 5. কুলসুম, খান বাড়ির সেজো মেয়ে। তার 1 ছেলে 1 মেয়ে। জান্নাত 9, আর জামিল 01। 6. আলী খান, খান বাড়ির মেজো ছেলে। তার 1 ছেলে 1 মেয়ে। আরিয়ান 10, আর আয়শা 01। ওনার স্ত্রীর নাম ডালিয়া খান। 7. সোহেল খান, ওনার স্ত্রীর নাম ঋতু খান। আশা করি সবার পরিচয়টা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছি।
সবাই যার যার মতো কাজে ব্যস্ত থাকায় আর কেউ শ্রাবুর খোঁজ নেয়নি। হঠাৎ সূর্যর মনে হয় তখন শ্রাবুর চলে যাওয়ার কথা। তাই আর কোন দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা চলে যায় শ্রাবুর রুমে। দুই হাত ভরতি মেহেদি থাকায় সূর্য পা দিয়ে ঠেলে দরজা খুলতে চায়, কিন্তু দরজা খুলছে না দেখে সূর্য শ্রাবুকে ডেকে বলে, এই শ্রাবু পাখি, তুই আজ দরজা লাগিয়ে রেখেছিস কেন? তাড়াতাড়ি দরজা খুল। আমাকে মেহেদিও দিয়ে দিলি না। এবার যদি দরজা না খুলিস তাহলে আমি রেগে যাব কিন্তু। শ্রাবু তখন নিচ থেকে এসে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে তার ঠিক নেই। বোনের ডাক শুনে ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে ভাঙা গলায় বলল, উফ আপি, তোমাদের এত সমস্যা কেন গো? আমি ঘুমলেই সবাই ডাকতে চলে আসো। শ্রাবুর এমন কথায় সূর্য ভ্রু কুঁচকে বলল, কয়টা বাজে দেখেছিস? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস, সকালে তো নাস্তাও করলি না। কয়টা আর বাজবে? হয়তো সকাল 7টা বা 8টা। সকালে 7টা বা 8টা না শ্রাবু পাখি, এখন দুপুর 2টা বাজে। সূর্যর কথা শুনে শ্রাবু চোখ গোল গোল করে তাকিয়ে বলল, দুপুর 2টা বাজে আর তুমি আমাকে এখন ডাকতে আসছো? আর বাড়ির কেউ কি ছিল না আমাকে ডাক? শ্রাবু পুরো কথা শেষ করার আগেই তার মনে পড়ে যায় সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো। তাই আর কিছু না বলে সে উঠে ওয়াশরুমে যেতে যেতে সূর্যকে উদ্দেশ্য করে বলল, আপু, আমার জেরিন এসেছে। জেরিন হলো শ্রাবু বেস্ট ফ্রেন্ড। সেই কখন এসে বসে আছে। তোর তো কোনো খবরই নাই। তাই নিচে বসে সবার সাথে গল্প করছে। ও আচ্ছা, তুমি ওকে গিয়ে বলো আমি 10 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আসছি। এটা বলেই শ্রাবু ওয়াশরুমে ঢুকে যায়। আর সূর্য চলে যায় নিচে। শ্রাবু ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হয়ে কোন রকম ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে যায়। নিচে এসে জেরিনকে দেখে দৌড়ে গিয়ে জেরিন জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি, কখন এসছিস? আমাকে তো ডাকতে পারতি। আচ্ছা শুন, আমি কিন্তু আজ শার্ট পরবো, আর তুই সাজিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ জানি সবটা। এই নিয়ে তুই গত 2 দিনে হাজার এই কথাটা বলে ফেলছিস। এখন আর আমার এই মাথায় তোর এই কথা ছাড়া আর কোন কথাই নাই। এই কথা বলেই দুই বান্ধবী একসাথে হেসে উঠল। তাদের কথার মাঝে সুমাইয়া এসে বলল, হ্যাঁ গো ননদিনীরা, কিছু কি পেটে পড়েছে, নাকি সারাদিন না খেয়ে থাকার ওয়াদা করেছ? সুমাইয়া শ্রাবুর ভাই হৃদয় খানের স্ত্রী। ভাবি, খুব ক্ষুধা লেগেছে, খেতে দেও। এই জেরিন বেবি, আয় খেয়ে নেই। না না, আমি আর খাবো না। এসেছি পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। আর পারবো না, এবার আমাকে মাফ কর। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তুই তাহলে বস, আমি খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রেহেনা বেগম চলে যাওয়ার পর রায়হান বিছানায় শুয়ে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে শরীর বড্ড ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ নিচে চেঁচামেচি হওয়ায় তার ঘুম ভেঙে যায়। রায়হান ভ্রুজোড়া কুঁচকে বিছানায় উঠে বসে। বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে রুম থেকে বাহিরে বেরিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে কিসের জন্য এত চেঁচামেচি। নিচে তাকিয়ে দেখতে পায় শ্রাবু, সূর্য, মিথি, জেরিন আরও বাকি কাজিনরা মিলে একসাথে আড্ডা দিচ্ছে আর গল্প করছে সন্ধ্যায় কে কি পরবে আর কিভাবে সাজবে। জেরিনকে চিনতে রায়হানের অসুবিধা হয়নি, কারণ রায়হান জেরিনকে ছোট থেকেই দেখে আসছে শ্রাবুর সাথে। রায়হান মাথার ব্যথায় বিরক্ত হয়ে কিছুটা জোরেই চিল্লিয়ে বলল, আম্মু, বড়াম্মু, মামি, আমি বলছিলাম আমি ক্লান্ত, একটু রেস্ট নিব। বাড়িটা কি এখন সার্কাস হয়ে গেছে? এভাবে চেঁচামেচি করলে কি ঘুমানো যায়? রায়হানের গলা শুনে নিচে সবাই চুপ হয়ে যায়। কেউ আর মাথা তুলে রায়হানকে দেখার সাহস করে না। তবে শ্রাবু তো চুপ করে থাকার মেয়ে না, তাই সে দাঁড়িয়ে রায়হানকে উদ্দেশ্য করে বলল, বাড়ি সার্কাস নাকি আন্দোলন মেলা, সেটা আপনার জানে কাজ কি? বেড়াতে এসেছেন, থাকুন, বেড়ান, আবার চলে যাবেন। মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে থাকবেন। শ্রাবু কথায় রায়হানের রাগটা যেন মাথায় চড়ে উঠল। চোখগুলো রক্ত লাল হয়ে গেল, মনে হচ্ছে চোখগুলো দিয়ে যেন এখনই শ্রাবুকে জ্বালিয়ে দেবে। শ্রাবু আর কিছু বলতে যাবে তার আগেই রায়হান হুঙ্কার ছেড়ে নিচে নামতে নামতে বলল, তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলিস? আমিও না, কি করে ভুলে গেলাম যে তোর দ্বারা সব সম্ভব। আমিও বোকার মতো তোর মতো মেয়ের সাথে যেচে পরে কথা বলতে আসলাম। ছি। রায়হানের এমন কথায় শ্রাবুর চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। সে আর কোন কথা বলতে পারল না।
শুধু চোখ দুটো যেন হাজারো কথা বলতে চাইছে। রায়হানের রাগান্বিত গলার আওয়াজ পেয়ে রেহেনা বেগম, ফাতেমা বেগম আর মরিয়ম বেগম রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। আর এসে দেখতে পায় শ্রাবু মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে আর রায়হান শ্রাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহেনা বেগম ছেলেকে উদ্দেশ্য করে বলে, আব্বা তুমি শ্রাবুকে বকছো কেন? ও কি করেছে? ও কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? এভাবে কেন চিল্লাচ্ছ আব্বা? মরিয়ম বেগম শ্রাবু দিকে তাকিয়ে বলল, শ্রাবু তুই কি করেছিস সত্যি করে বল বলছি। শ্রাবু কিছু না বলে মাথা নিচু করে শুধু কান্না করেই যাচ্ছে। আর রায়হান তার দিকে তাকিয়ে আছে। রায়হানের এমন করে তাকানো দেখে সূর্য নিচ থেকেই তাদের উদ্দেশ্য করে এতক্ষণ ঘটে যাওয়া ঘটনার কথা বলল। এটা শুনেই মরিয়ম বেগম মেয়েকে একটা থাপ্পড় দিয়ে বললেন, তোকে বারবার করে বুঝিয়েছিলাম না সবটা, তাহলে কেন এমন করলি? ফাতেমা বেগম দৌড়ে এসে শ্রাবুকে বুকে আগলিয়ে নিয়ে মরিয়ম বেগমকে বললেন, তুই কি পাগল হয়ে গেলি মরিয়ম? এত বড় মেয়েকে মারছিস কেন? বড় আপা ওকে ভালো করে বুঝিয়ে দিন যেন দ্বিতীয়বার এমনটা আর যেন না করে। বাড়ির ছেলে বাড়ি ফিরেছে এটা ওর সহ্য হচ্ছে না। হৃদয়ে সবে মায় বাসায় ফিরেছিল, কিন্তু ভিতরে ঢোকার আগেই ড্রয়িং রুমের কার্যকলাপ এতক্ষণ সদর দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিল। কিন্তু বোনের গায়ে হাত তুলায় যেন তার রাগ সপ্তম আকাশ ছুঁয়ে যায়। সে ছুটে এসে বোনকে বুকে আগলে নিয়ে তার মাকে বলল, বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, তা নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকতে পারে। অন্য কেউ কেন সেই ব্যথা নিজের মাথায় নিবে? শ্রাবু তো আজকেই চঞ্চল হয়নি, ও আগেই থেকে এমন ছিল আর আছে, সেটা সবাই যেন কেন ওকে মারলে তুমি আম্মু? কারো যদি এতই সমস্যা হয় তাহলে সে তার ব্যবস্থা করে নিলেই তো হয়। কথাটা বলেই হৃদয় আর চোখের রায়হানের দিকে তাকায়। তারপর আর কোনো রকম কথা না বলে হৃদয় বোনকে বলল, তোর যা ইচ্ছে তাই করবি, এটা তোর বাড়ি। এখানে তোরও সমান অধিকার আছে। কারো ডিস্টার্ব হবে বলে নিজের আনন্দ মাটি চাপা দিবি না। এসব কথা রায়হান চুপচাপ দাঁড়িয়ে শুনছে কিন্তু কোনো পাল্টা কথা বলছে না। রায়হান আর হৃদয় একটা সময় বন্ধুর মতো ছিল। তারা একে অপরকে ছাড়া কিছুই বুঝত না। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটায় তাদের বন্ধুত্ব 5 বছর আগেই মাটি চাপা পড়ে। সেদিনের পর থেকে এই 5 বছরে কেউ কারোর সাথে একটা কোথাও বলেনি। রায়হান চলে যায় নিজের রুমে। আর হৃদয়ে চলে যায় তার রুমে। যেতে যেতে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে, একটু শরবত করে নিয়ে এসো। আর একদিকে ভাইয়ের আহ্লাদ পেয়ে শ্রাবু সব ভুলে চলে যায় হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হতে, সাথে জেরিনকে টেনে নিয়ে যায়। সন্ধ্যা 6টার কাছাকাছি হয়ে আসে। সূর্যকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসে। আর বাকিরা যে যার মতো সেজে নেয়। শ্রাবু রেডি হয়ে চলে আসে সূর্যমণির কাছে। এসে সূর্যকে দেখেই অবাক হওয়ার ভান করে বলল, এই তোরা কি আমার আপ্পিকে দেখেছিস? আর এই মেয়েকে? হায় আল্লাহ, আমার আপ্পি আবার কারোর সাথে পালিয়ে গেল নাকি? এখন কি হবে আমাদের? মান সম্মান আর রইল না। বোনের দুষ্টুমি করে বলা কথা শুনে সূর্য চেয়ার ছেড়ে উঠে এসে শ্রাবুর কান ধরে বলল, ওরে দুষ্টু, এবার কিন্তু মার খাবি। আমি পালিয়ে গিয়েছি না। বড্ড পেকে গেছো তুমি, দাঁড়াও মামাকে বলে তোমার বিয়েটাও তাড়াতাড়ি দেওয়াচ্ছি। সূর্যর কথা শুনে রুমের সবাই একসাথে হেসে ওঠে। শ্রাবু মুখটা কাদো কাদো করে বলল, আপনি তোমার পরে বিথি আপুর সিরিয়াল সে আগে যাবে। আচ্ছা বাদ, তোমাকে কি সুন্দর লাগছে আপনি জিজু তো একদম পাগল হয়ে যাবে তোমাকে এভাবে দেখলে। মাশা আল্লাহ, কারণ নজর যেন না লাগে। সূর্যর পরনে লাল পায়রার হলুদ শাড়ি, তাতে আবার গোল্ডেন সুতোর সুন্দর কারুকাজ করা। লাল দুপাট্টা মাথায়, আর কাঁচা ফুলের সাজে যেন তাকে কোনো পরীর মতো লাগছে। আর শ্রাবু পরছে কলা পাতা কালারের শাড়ি, গ্রাম্য স্টাইলে। তেমন সাজ নেই, হালকা সাজেই যেন তাকে কোন অপ্সরীর মতো লাগছে। হ্যাঁ, হয়েছে আমাকে নিয়ে প্রশংসা করা। নিজেকে একবার আয়নায় দেখেন তাহলে বুঝবেন কাকে বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার হলুদ না আপনারই হলুদ। যাও তো, কি যে বলো না তুমি আপি। এবার চলো চলো, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে। আরো লেট হলে বড়রা কিন্তু এবার সত্যি বকা দিবে। হ্যাঁ হ্যাঁ চল, এই তোরাও চল, আর কত সাজবি? বিয়েটা আমার নাকি তোদের? আমার থেকে তোদের যদি বেশি সুন্দর লাগে তাহলে সবগুলোকে লাথি দিয়ে বাড়িয়ে বের করে দিব, মনে রাখিস।
সূর্যর কথায় জেরিন এগিয়ে এসে বলল, আপু তোমার তো হয়ে গেল, এবার আমাদের দিকটাও দেখো। আর কতকাল সিঙ্গেল হয়ে থাকবো? ওরে দুষ্টু দ্বারা তোর ব্যবস্থাও করছি। একবার আন্টির সাথে দেখা হোক, তারপর তোকে বিদেয় করতে বলছি। এই না না, আমি তো মজা করলাম। এই যে তোমার পরে এই মহারানীর সিরিয়াল, কি গো বিথি আপু, তুমি কবে বিয়ে করছো? বিথি এগিয়ে এসে জেরিনের মাথায় গাঁটটা মেরে বলল, বড্ড পেকেছিস, আমার আগে তো মনে হচ্ছে তোকেই বিয়ে দিতে হবে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। আগে তোদের আর এই শ্রাবুকে বিদায় করব, তারপর আমি আমার জামাই নিয়ে এই বাড়িতেই থাকব। এই বিথি আপু, তুমি আমাকে বিদায় করতে চাইছো কেন? বড় আম্মুকে বলবো রাফিতো ভাইয়ার সাথে যে তুমি ইটিস পিটিস করো। শ্রাবুর কথাটা বলতে দেরি হলেও বিথির শ্রাবুর মুখ চেপে ধরতে দেরি হয়নি। তাদের এমন কাণ্ড দেখে সূর্য ভ্রু কুঁচকে বলল, এই পাখি কি বলছিলি তুই রাফিতোকে? আর বিথি, তুই প্রেম করিস আগে বলিসনি কেন? বিথি দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আপু, শ্রাবু তো মিথ্যা কথা বলছে। তুমি তো জানোই ও কতটা ফাজিল, সব সময় মজা করা ওর অভ্যাস। সূর্য তীক্ষ্ণ দৃষ্টিতে বিথি আর শ্রাবুর দিকে তাকিয়ে বলল, সত্যি বলছিস তো নাকি মিথ্যু বলছি? 100% সত্যি কথা আপু, বিশ্বাস করো। এই শ্রাবু বল, আমি সত্যি বলছি না। শ্রাবু একবার বিথির দিকে তাকিয়ে পরক্ষণে বলল, হ্যাঁ আমি একটু মজা করছিলাম। সে যাই হোক, এবার চল। জেরিন ওদের কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। কারণ ও সবই জানে বিথি যে রাফিতের সাথে আজ 4 বছর ধরে প্রেম করছে। সবাই একসাথে বাড়ি বাহিরে বাগানের দিকটায় যায়, যেখানে হলুদের স্টেজ করা হয়েছে। সূর্যকে ধরে ওরা 3 জন স্টেজে উঠে সোফায় বসিয়ে দেয়। তারপর শুরু হয় হলুদের অনুষ্ঠান। একে একে সবাই হলুদ দিলেও রায়হান আসেনি হলুদ দিতে। কিন্তু সে তার রুমের বারান্দায় দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছিল। হলুদ দেওয়া শেষ গ্রুপ নাচ হবে বলে সবাই একসাথে হয়। জেরিন, শ্রাবু, বিথি, শোভা, অন্তরা 5 জন মিলে একসাথে নাচবে। এটা শুনে রায়হানের কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে যায়। নাচ শুরু হলো লীলাবালি গানে। নাচ দেখার এক পর্যায়ে রায়হানের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা 3টা ছেলের দিকে। তারা কোথায় যেন এক দৃষ্টিতে তাকিয়ে কিছু দেখছে। তাদের দৃষ্টি অনুসরণ করে রায়হানও সেদিকে তাকায়, আর দেখতে পায় শ্রাবুর নাচের মধ্যে তার হলুদ বরণ উন্মুক্ত কোমর খানা দেখা যাচ্ছে। এতে রায়হানের রাগ যেন মাথায় চড়া দিয়ে ওঠে। মুহূর্তেই তার চোখ রক্তের মতো লালবর্ণ ধারণ করে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ছেলে 3টে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে চলে যায়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ছেলে 3টে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে চলে যায়। রায়হান ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, হুম খুব সুন্দর দেখতে তাই না? হুম আসলেই অনেক সুন্দর দেখতে, ছুঁয়ে দেখতে চাস নাকি? ডাক দেই কাছে আসুক, ছুঁয়ে দেখ। রায়হান গলার স্বর শুনে ছেলেগুলো রায়হানের দিকে তাকিয়ে বলল, ভাই আপনি এখানে? না মানে আপনি হঠাৎ এই বাড়িতে? যেটা বললাম সেটার ওর দে। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ভাই আপনার কথার মানে বুঝলাম না, একটু খুলে বলুন। যদি খুলে বলতে হয় তাহলে আজ তোরা 3 জন এখান থেকে এক পাও নড়তে পারবি না। ছেলেগুলো ভয়ে বলতে লাগলো, ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। আর কোনোদিন কোন মেয়ের দিকে তাকাবো না, এবারের মতো মাফ করে দিন। যেই মেয়েটার দিকে তাকিয়েছিলি ওই মেয়েটা বেঈমান, বিশ্বাসঘাতক। ছেলেগুলো রায়হানের এরূপ কথা শুনে যেন একটু অবাকও হয়, আবার একটু সাহসও পায়। তাই একটা ছেলে রায়হানকে বলল, ভাই মায়াটা কিন্তু করা মাল। মায়াটারে পাইলে জীবন ধন্য। রায়হান ওই ছেলেটার কথাগুলো শুনে রক্ত লাল চোখের ছেলেটার দিকে তাকিয়ে একটা স্মিত হাসি দিয়ে বলল, কি যেন বললি, আরেক বল তো, আমি শুনতে পাইনি, আরেকবার বল। ভাই মায়াটা সে। ছেলেটার কথা শেষ করার আগেই রায়হান ছেলেটার মুখ বরাবর পাঞ্চ মারে। সাথে সাথে ছেলেটার নাক ফেটে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সাথের ছেলে দুটো রায়হানে এই রকম চেহারা দেখে ভয়ে শুকনো ঢোক গিলে 2 কদম পিছিয়ে যায়। তাদের 3 জনের দিকে তাকিয়ে রায়হান বলে, এবারের মতো ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি তোদের দেখি তাহলে লাশটাও কেউ খুঁজে পাবে না। আর ওই মেয়েটা যতই বেঈমান আর বিশ্বাসঘাতক হোক, শুধু আমার ওর দিকে যারা চোখ তুলে থাকাবে তাদের চোখ আমি উপরে ফেলব।
এটা বলেই রায়হান চলে নাচের মাঝখানে, যেখানে শ্রাবুরা 5 জন নাচছিল, আর ছেলেগুলো চলে যায় সেখানে থেকে। রায়হান গিয়ে সোজা শ্রাবুর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে রায়হান আর শ্রাবুর দিকে। এই মায় কি হলো তাদের বোধগম্য হলো না। সূর্য যখন বুঝতে পারল কি ঘটল, তখন সে দৌড়ে চলে যায় রায়হানকে আটকাতে। সূর্যর পিছু পিছু বাড়ির বাকি সদস্যরাও ছুটে যায়, কিন্তু তারা আসার আগেই রায়হান শ্রাবুকে নিয়ে তার রুমে ঢুকে দরজাটা সশব্দে ঠাস করে আটকিয়ে দেয়। বাহির থেকে সূর্য সহ বাড়ির সবাই চিল্লিয়ে দরজায় ধাক্কাচ্ছে আর বলছে, রায়হান দরজা খোলো, কি হয়েছে আগো বলো। শ্রাবুকে এভাবে কেন রুমে এনে দরজা আটকালে, কি করেছে ও? রায়হান কারো কথায় পাত্তা না দিয়ে শ্রাবুকে রুমে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। শাড়ি পরার খুব শখ, তা শাড়ি পরতে হলে সামলাতে হয় জানিস তো, নাকি ছেলেদের দেখানোর জন্যই শরীর দেখিয়ে শাড়ি পরেছিস? রায়হানের এমন কথার কিছুই বোধগম্য হলো না শ্রাবুর। তাই সে রায়হানের দিকে তাকিয়ে বলল, আমি যে ভাই শাড়ি পরি না কেন, আপনার তাতে কি? আমি শাড়ি শরীর দেখিয়ে পরব নাকি ঢেকে পরব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। রায়হান 2 আঙ্গুলে কপাল ঘষে বলতে লাগলো, রাইট, সেই তো আমি বলার কে? আমি কেন তোকে এসব বলছি? একথা বলেই রায়হান সজোরে থাপ্পড় বসায় শ্রাবুর গালে। ঠাসঠস থাপ্পড় খেয়ে শ্রাবু তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। শ্রাবু যেন স্তব্ধ হয়ে যায় আকস্মিক থাপ্পড় মারায়। শ্রাবুকে থাপ্পড় মারায় শ্রাবুর রাগটাও যেন মাথায় চড়ে যায়। রাগে তার শরীর কাঁপতে থাকে। সে আর কোনো কিছু না ভেবে রায়হানের সামনে এসে সাথে সাথে রায়হানকেও থাপ্পড় মেরে বসে। রায়হান থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায়। এখন শ্রাবুকে দেখছে রায়হান। 5 বছর আগেও যে মেয়েকে একটা ধমক দিলে কাচুমাচু হয়ে ভা ভা করে কান্না করে দিত, সেই মেয়ে কিনা আজ মুখে মুখে কোথাও বলছে, আবার থাপ্পড় দেওয়ার সাথে সাথে সেও থাপ্পড় মারছে। রায়হান তাচ্ছিল্যর সাথে ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে শ্রাবুর চোখে চোখ রেখে বলল, বাহ, এখন মুখ আর হাত চালাতেও শুরু করে দিয়েছিস। ভালো তো, তা এটা কি সবার সাথেই চলে নাকি আমার সাথেই করলি? শ্রাবুর রাগে শরীর কাঁপতে থাকে এবং কি চোখ দিয়েও পানি পড়তে শুরু করে। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে রায়হানকে বলল, খবরদার আমার ব্যাপারে একটা কোথাও আপনার মুখ থেকে শুনতে চাই না। কে আপনি আমার ব্যাপারে কথা বলার? আমার আশেপাশেও আসবেন না। উহু, তোর মতো মেয়ের আশেপাশে আমি কখনো ছিলাম না আর থাকবো না। বোন হোস তাই সাবধান করলাম। অবশ্য তোর মতো মেয়েকে সাবধান করা বা না করা একই কথা। এক্ষুনি বেরিয়ে যায় আমার রুম থেকে। আমার চোখের সামনে যেন তোকে না দেখি। শ্রাবু আর কোনো কথা না বলে কান্না করতে করতে দরজা খুলে সবাইকে দেখেও কারোর সাথে কিছু না বলে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবু বেরিয়ে যাওয়ার সাথে সাথে রায়হান রুমের দরজা আটকিয়ে ঘরের সব কিছু তছনছ করতে শুরু করে। রুম সাউন্ড প্রুফ হওয়ায় ভেতরের ভাঙচুরের আওয়াজ কেউ শুনতে পারল না। রায়হান 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিছানায় বসে বিড়বিড়িয়ে বলল, বারবার কেন অবাধ্য হচ্ছিস? এবার তোকে বুঝাবো এই রায়হান চৌধুরী কি জিনিস। আমারকে থাপ্পড় মারার ফল তো তোকে ভুগতেই হবে। কথাগুলো বলেই রায়হান ডেলিভ হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এইদিকে শ্রাবু দৌড়ে এসে রুমে ঢুকে দরজা আটকিয়ে দেয়। তখন ওকে রায়হানের রুম থেকে বের হতে দেখে সবাই ওর পিছু পিছু আসে, কিন্তু সবাই আসার আগেই শ্রাবু রুমের দরজা আটকিয়ে দেয়। তাই আর কেউ বিরক্ত না করে চলে যায় যে যার মতো। এইদিকে শ্রাবুর রুমে এসে দরজা আটকিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। আর কান্নারত অবস্থায় বলতে থাকে, আমি তো আপনার সামনেও যেতে চাই না, আপনি কেন আসেন আমার সামনে? আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো, আপনি কে বলার? আমি আপনার কথা মতো কেন চলবো? আমি আপনাকে চাই না আর চাবো না, আমি আপনার সামনেও আসবো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমায় শ্রাবু বুঝতেও পারেনি। রাত 2টায় হঠাৎ পুরুষালী কারো কণ্ঠে গান শুনে তার ঘুম ভেঙে যায় শ্রাবুর। গানটাকে গাইছে শোনার জন্য সে বিছানা থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যায় বারান্দায়। সেখানে গিয়ে দেখতে পায় কেউ একজন পিছু ঘুরে দাঁড়িয়ে গান গাইছে। বলিষ্ঠ সুঠামদেহের পুরুষটির দিকে কতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শ্রাবু। তারপর হঠাৎ তার মাথায় আসে তার পাশের রুমটা তো রায়হানের, আর রায়হানের রুমের বারান্দা তার বারান্দায় সাথে কিছুটা লাগোয়া।
সে ধ্যানমগ্ন হয়ে বলিষ্ঠ পুরুষটির দিকে তাকিয়ে গান শুনতে থাকে। রায়হান শ্রাবুর উপস্থিতি টের পেয়ে পিছু না ফিরে ঠোঁটে বাঁকা হাসি রেখেই আবারও সুর তুলে গান গাওয়া শুরু করল। রায়হান শ্রাবুর উপস্থিতি টের পেয়ে পিছু না ফিরে ঠোঁটে বাঁকা হাসি রেখেই সুর তুলে আবারও গান গাওয়া শুরু করল। ও তোকে দেখি শুনশান রাতে, চলে আসা চিনতে হঠাতে, শান্ত অশান্ত সময়, তুই কেন থাকিস না সাথে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে ডুবে ডাকতে দে, তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোনো আস্তানা, কোন বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়। রায়হানের গান শেষ হতেই পিছু না ফিরে শ্রাবুকে গুরুগম্ভীর গলায় বলল, এত রাতে এখানে কেন এসেছিস, তোকে বলেছিলাম না আমার সামনে আসতে না। শ্রাবু যেন এতক্ষণ কোন ঘরে হারিয়েছিল। হঠাৎ রায়হান কথায় হালকা কেঁপে উঠে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আমি আপনার সামনে যাইনি, আমি আমার জায়গায় আছি। আর আপনি কিভাবে বুঝলেন আমি এখানে আছি? রায়হান ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেই মনে মনে বলল, যেখানে আমি তোর নিঃশ্বাসের শব্দে তোকে চিনে পেলি, তোর গায়ের গন্ধ আমি 10 হাত দূর থেকেও পেয়ে বুঝে চাই এটা তুই, সেখানে তোর উপস্থিতি আমি টের পাবো না তা কি করে হয়? কিন্তু মুখে কিছু বলল না। কি হলো বলছেন না কেন? আমি তো কোন আওয়াজ বা শব্দ করিনি, তাহলে আপনি বুঝলেন কিভাবে আমি এখানে? আমি কাউকে আমাকে প্রশ্ন করার পারমিশন দেইনি। নেক্সট টাইম এটা করার সাহস করিস না, এর ফল ভালো হবে না। যা রুমে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। অথচ কথা বাড়ানো আমার ধাঁচে নাই। শ্রাবু আর কথা না বাড়িয়ে চলে যায় রুমে। সে জানে এখন ওনাকে প্রশ্ন করা মানে অযথা নিজেকে বেহা প্রমাণ করা। সে কোন প্রশ্নের ওর না কখনো দিত আর না কখনো দিবে। সাইফুল, আপনি এত রাতেও ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? কাল তো একবারেই চলে যাব আপনার বাড়ি, তখন আপনাকে বুঝাবো আমাকে প্রতি রাতে জ্বালানোর মজা। আগে তুমি আমাকে আপনি বলা বন্ধ করো, বড্ড বোরিং লাগে বেইব। তুমি কি আমাকে একটু সোহাগ করে ডাকতে পারো না? এতটা আনরোমান্টিক হলে কিভাবে হবে? চুপ করুন তো, আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন। কিন্তু আপনার লজ্জা নাই থাকতে পারে তাই বলে কি আমারও লজ্জাটা হরণ করবেন? এটা কিন্তু ভারী অন্যায় সাইফুল। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবেই আমার লজ্জা নেই, যখন তুমি নিজেই আমাকে বলতে সাইফুল আমাকে একটা চুমু। সাইফুল লোল। সাইফুলের এমন ঠোঁট কাটা কথা শুনে সূর্য জোরে চিল্লিয়ে ওঠে। আরে আরে করছো কি, কানটাকে তো ঝালাফালা বানিয়ে দিলে। কালকে বিয়েটা হোক, তারপর আপনার উইটহুড দুটো যদি আমি সেলাই না করেছি তাহলে আমার নামও সূর্যমণি আক্তার মেঘলা নয় বলে দিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, এই আমি কানে ধরলাম, আর এমন কথা বলবো না। তবুও ঠোঁট সেলাই করো না। আমার ঠোঁট সেলাই করলে তোমার ওই নরম ঠোঁটে আমি চুমু। অসভ্য, নির্লজ্জ বেহা বেটা। সূর্য এসব বলে ফোন কেটে আলতো হাসে। এই লোকটার তাকে লজ্জা না ফেললে চলে না। এইদিকে সাইফুলও ফোন কাটার সাথে সাথে অট্রহাসি দিয়ে বিছানায় গড়াগড়ি করতে করতে বলে, আর মায় কয়েক ঘন্টা তারপর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে মেঘতি। রাফি তো তোকে বলেছিলাম না শ্রাবুর সাথে এত ন্যাকামি না করতে। হলো তো এবার, শ্রাবু সব জেনে গেছে। আল্লাহ না করুক একবার যদি এই কথা বাড়িতে বলে দেয় তাহলে আর রক্ষে নাই আমার। আরে টেনশন করছিস কেন, বলে দিলেই তো ভালো হবে। আমাদের আর কষ্ট করে কাউকে বলাও লাগবে না আর রাজিও করানো লাগবে না। একটা কানের নিচে থাপ্পড় দিলে বুঝবি টেনশন কেন করছি বেয়াদব। তুই ভালো করেই জানিস আম্মু তোকে একদম পছন্দ করে না। আবার বলিস টেনশন করতে না। আরে বেবি চিল, না মানলে পালিয়ে যাব। তারপর গাছতলায় বাসর করব। তারপর আমাদের বাসায় গিয়ে বলবো তুই প্রেগন্যান্ট, তাহলেই কাজ হয়ে যাবে। একটা থাপ্পড় মেরে তোর সবগুলো দাঁত ফেলে দিব লুইচা শালা। তোর বাসরের গোষ্ঠীর পিণ্ডি যদি আমি না চটকিয়েছি তাহলে আমার নামটা রোদেলার রোদ বিথি না মনে রাখিস। এই রোদ শোনা শুন না, আমি বলি কি। বিথি রাফিতোকে আর একটা কোথাও বলতে না দিয়ে ফোনটা কেটে দেয়। রায়হান রুমে এসে শুয়ে শুয়ে শ্রাবুর একটা ছবি ফোনের গ্যালারি থেকে বের করে বিড়বিড়িয়ে বলতে লাগলো, আমার হলদিয়া পাখি, তুই ভাবছিস আমি তোকে ভুলে গেছি, কিন্তু এটা তো কখনোই হওয়ার না। তুই আমার নিঃশ্বাসে মিশে গেছিস, তুই যে আমার বেঁচে থাকার একটা মায় কারণ, তোকে আমি কিভাবে ভুলে যাই।
তুই আমার মনের বাগানের একটা মাইফুল, তোর থেকে দূরে থেকে আমিও কম কষ্ট পাইনি। সেদিন কেন? রায়হান পুরো কথাটা আর বলতে পারল না, তার মাঝেই ওর ফোনটা বেজে উঠে আপন গতিতে। কিছুটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে কে কি বলল তার শোনা গেল না, কিন্তু রায়হানের অভিমুখী দেখে বোঝা যায় সে ওপাশের ব্যক্তিটির কথায় রেগে আছে। রায়হান শুধু বলল, আমি তোমাকে আসতে না করেছিলাম, তবু আসলে কেন এসেছো? যখন অন্য কোথাও যাও, এখানে এসো না। রায়হান কিছু একটা ভেবে বলল, ওকে আসো, তবে খবরদার কোনো উল্টা পাল্টা কিছু করতে যেও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রায়হান ফোনটা কেটে দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট রাজকে কল দিয়ে বলল, তোকে বলেছিলাম নাও যাতে বাংলাদেশ না আসতে পারে, তাহলে আসলো কিভাবে? তুই এনেছিস? কি বলছেন কি স্যার, আমি কেন ওনাকে আনতে যাব? আমি নিজেই তো ওনাকে দেখতে পারি না। আর উনি আসছে মানে? আসছে না অলরেডি এসে গেছে, আর কাল সকালে খান বাড়িতে আসছে। অবশ্য এতে একটু ভালোই হলো, আমার হলদিয়া পাখিকে একটু জ্বালানো যাক। শেষের কথাগুলো একটু আস্তে আস্তেই বলল রায়হান, তাই রাত সেটা শুনতে পায়নি। স্যার কিছু বলছেন? না কিছু বলি নাই, সকাল সকাল এসে পড়িস, কাজ আছে। ওকে স্যার। রায়হান ফোনটা কেটে দিয়ে বেডসাইড টেবিলে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে যায়। সকাল, এক অপার স্নিগ্ধতার নাম। রাত্রির আধার কাটিয়ে সূর্যের প্রথম কিরণ যখন আকাশে আলতোভাবে ছুঁয়ে যায়, তখন চারপাশে এক নতুন জীবনের সূচনা ঘটে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে পায়ের নিচের নরম ঠান্ডা স্পর্শে মন জেগে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। পাখিরা ডানায় ডানায় গান গায়, যেন প্রকৃতির মুখে হাসি ফোটে। আকাশটা তখন একেবারে কাচের মতো স্বচ্ছ, হালকা কমলা রঙে রাঙানো। দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি, সেই শব্দগুলো যেন আত্মার সাথে গভীরভাবে মিশে যায়। সকালের মিষ্টি রোদটুকু জানালার পাতলা পর্দা ভেদ করে এসে পড়ে শ্রাবুর কোমল মুখবরে। রোদটুকু চোখে মুখে পড়তেই চোখ খিচে বন্ধ করে বালিশে মুখ গুজে আবার ঘুমের দেশে যেই না আবার পাড়ি দিবে, তার আগেই দরজায় করাঘাতে ধরফরিয়ে বিছানায় উঠে বসে শ্রাবু। দরজায় বাহিরে মরিয়ম বেগম চেঁচিয়ে ডাকছিল। শ্রাবু দরজার খোলার আগে রায়হান দরজা খুলে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে মরিয়ম বেগমের উদ্দেশ্য বলল, মামি কি হয়েছে, এভাবে ডাকছ কেন? হয়তো শরীর ভালো না তাই ঘুমাচ্ছে, উঠবে সময় হলে। ঘুমাতে দেও মায়ের তো শোকা। রায়হানের কথা মাঝেই শ্রাবু দরজা খুলে ঘুম ঘুম কণ্ঠে মরিয়ম বেগমকে বলল, আম্মু আরেকটু তো ঘুমাতে দিতে পারতে, আরেকটু ঘুমাই আম্মু, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি আরেকটু ঘুমাই। শ্রাবুর ঘুমন্ত মুখটা দেখে যেন রায়হান বুকের ভিতর ঝড় বয়ে যায়। সে একখানে তাকিয়ে থাকে শ্রাবুর মুখের দিকে। তার বুকের ভিতর ধুক ধুক আওয়াজ হতে থাকে। অজান্তেই তার বুকের বা পাশে হাত চলে যায়। শ্রাবু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, বেলা 10টা বেজে গেছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে মা। তারপর তো আবার সাজগোজ করতে পার্লারে গেলে আগামী 3/4 ঘন্টায়ও তোকে পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিবে আয়। আর রায়হান আব্বু তুমি এখন ব্রেকফাস্ট করবে, রুমে দিয়ে যাব নাকি নিচে এসে ব্রেকফাস্ট করবে? রায়হান তখন ধ্যানমগ্ন হয়ে শ্রাবুর দিকে তাকিয়েছিল। মরিয়ম বেগমের কথায় তার হুঁশ ফিরে আসে, সে মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বলল, হুম, তুমি টেবিলে ব্রেকফাস্ট রেডি করো, আমি ফ্রেশ আসছি। মরিয়ম বেগম আলতো হেসে রায়হানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো। এই যে বাপের নবাবজাদি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে যাও, আসছি। মরিয়ম বেগম চলে গেলেও শ্রাবু এখনো ঠায় দরজায় দাঁড়িয়ে ঘুমে দুলছে। আর সেটা মুগ্ধ হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে রেখে পর্যবেক্ষণ করছে রায়হান। তারপর শ্রাবু ঘুমে টুলতে টুলতে যেই না পড়ে যাবে, তখনই রায়হান একটু ধমকের স্বরে বলল, ঘুমানোর হলে রুমে গিয়ে ঘুমা, এখানে ঢুলছিস কেন? শ্রাবু তড়াক করে চোখ খুলে ফেলে। রায়হানের ধমকে যেন তার ঘুম মরে গেছে। সে ফুলো চোখগুলো দিয়ে গোল গোল করে তাকিয়ে রইল রায়হানের দিকে। সদ্য ঘুম থেকে উঠায় রায়হানেরও চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এই অবস্থায়ও রায়হানকে দেখে শ্রাবু যেন একদফা ক্রাশ খেল। সে তখন গোল গোল চোখ করে তাকিয়ে আছে দেখে রায়হানের কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে শ্রাবু দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন, কখনো কি ছেলে দেখিসনি?
নাকি আমার মতো ছেলে দেখে চোখ ফেরাতে পারছিস না? রায়হানের কথায় যেন শ্রাবু অপমান বোধ করল, তাই কিছু বলার জন্য যেই না মুখ খুলবে, তখনই রায়হান উঠল ঘুরে ওর রুমে প্রবেশ করতে করতে গান ধরল। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। শ্রাবু কিছু বলার আগেই রায়হান মুচকি হেসে দরজাটা বন্ধ করে দেয়। আর শ্রাবু দরজার বাহিরে দাঁড়িয়ে ভাবতে থাকে, উনি কি গানটা আমার জন্য গাইলেন? না না, আমার জন্য কেন গাইবে? আমি কি ওনার কিছু হইনি নাকি যে আমার জন্য গান গাই? কি রে শ্রাবু, আর কতক্ষণ লাগবে তোর? আমি উপরে আসলে কিন্তু তোর পিঠে লাথি ভাঙবো। আম্মু 5 মিনিটে আসছি, তোমার আশা লাগবে না, আমি আসছি। এটা বলেই শ্রাবু দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ একদম শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শ্রাবুর পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে একটা বেনি করে, ঠোঁটে লিপ বাম আর চোখে হালকা কাজল দিয়ে দৌড়ে রুমে থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে তার বড় আম্মুকে বলল, আজ কি স্পেশাল রান্না হয়েছে, তাড়াতাড়ি দেও। আম্মু তুমি তাড়াতাড়ি আমাকে আমার স্পেশাল কফি করে দেও, না হলে আজ মাথার ব্যথা কমবে না। এই শুরু হয়ে গেছে নবাবজাদির হুকুমদারি, দেখছো বড় আফা, কি রকম ফাজিল হচ্ছে, এত বড় মেয়ে কিনা হুকুম দিচ্ছে। আহ মামি, কি শুরু করলে সকাল সকাল? মামা আর হৃদয় কিন্তু আজ বাড়িতেই আছে, ওনাদের কলিজার টুকরাকে তুমি এভাবে বলছো, শুনলে তোমাকে কথা শোনাতেও ওনাদের বাঁধবে না। আম্মু শ্রাবুকে তুমি কফি করে দেও, আর বড় খালামনি তুমি শ্রাবুকে খাবার দেও। পাপিয়া, তুই জানিস না এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে আদর করে করে মাথায় তুলেছে, কারো একটা কথা শুনে না। গত পরশু এক ছেলে বেদারাম পিটিয়ে এসেছে। আহ মরিয়ম, কি সমস্যা তোর? মেয়েটাকে সকাল সকাল কেন এত কথা শোনাচ্ছিস? রায়হান যে বাড়িতে আছে তুই কি সেটা ভুলে গেলি? শেষের কথাগুলো ফিসফিসিয়ে বলে রেহেনা বেগম। কিন্তু মেজো আফা দেখো না, হয়েছে, এবার থামো মরিয়ম, মেয়েটাকে আর কথা শোনাতে হবে না। বড় আফা, আমি তো এই বাড়ির সবার আদরের রাজকন্যা, নাকি বাহিরের ছেলেদের পিটিয়ে আসছে? বাহ, খুব ভালো কথা, এত গুণ কবে থেকে হলো খান বাড়ির কলিজার টুকরা ভদ্রমেয়ের? রায়হানের গলার আওয়াজ শুনে চুপসে যায় সকলে। আর শ্রাবু তো রায়হানকে দেখে আরেক দফা ক্রাশ খায়। সে হা করে তাকিয়ে থাকে রায়হানের দিকে। রায়হান শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামতে নামতে কথাগুলো বলে আর চোখে শ্রাবুর দিকে তাকায়। রায়হানের পরনে ছিল হালকা আকাশি রঙের সিল্কের শার্ট আর ফর্মাল প্যান্ট। শার্টের হাতা ফোল্ড করা শেষে রায়হান তার দুহাত প্যান্টের পকেট ঢুকিয়ে ফাতেমা বেগম আর মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বললেন, বড় খালামনি আর মামি, তোমাদের আদরের মেয়ে তো দেখছি দিন দিন গুন্ডা হয়ে যাচ্ছে, তা ভালো তো, এসব আপনাকে কে শিখাচ্ছে আপু? লাস্ট কথাটা শ্রাবুর দিকে ঘুরে বলল রায়হান। রায়হানের মুখে আপু ডাকটা শুনে মুখটা মলিন হয়ে যায় শ্রাবুর। সে মাথা নিচু করে বলতে লাগলো, আমার আত্মসম্মান আছে, আমাকে যে সে তো এসে প্রপোজ করতে পারে না। আমাকে ডিস্টার্ব করতো তাই মেরেছি, এতে তো কারো সমস্যা হওয়ার কথা না। কারো কেন সমস্যা হবে? সরি আপু, আমার ভুলে হয়ে গেছে আপনাকে কথাটা বলা। আমি তো কেবল অতিথি হয়ে এসেছি আপনাদের বাড়ি। আমার উচিত হয়নি আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলা। রায়হান আব্বু, তুমি এসব কি বলছো? তুমি অতিথি কেন হবে? তুমি এই বাড়ির ছেলে, তুমি এ পরিবারের একজন, তোমার 100% রাইট আছে এই পরিবারের বিষয়ে কথা বলার। মরিয়ম, সরি মামি, আমার এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কথা বলা ঠিক নয়, সেটা আমি ভুলে গেছিলাম। রায়হান, এসব বাদ দেও, খেতে আসো। বড় খালামনি, একটু পরে খাবো, আমার একজন গেস্ট আসবে, আসলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, আব্বাকে আসবে? তোর কোন বন্ধু নাকি তোর অ্যাসিস্ট্যান্ট রাজ আসবে? আম্মুর রাজও আসবে আর স্পেশাল একজন আসবে। কথাটা বলেই রায়হান শ্রাবুর দিকে তাকায়। শ্রাবু ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে খাবার খেতে শুরু করে। তা দেখে রায়হান ডেভিল হেসে মনে মনে বলল, এবার আমিও দেখি আমার হলুদিয়া পাখি আমাকে নিয়ে এখনো কতটা পসেসিভ আছে। আমাকে অন্যের সাথে দেখে তার কি রিয়েকশন হয়। এসব কথা ভেবেই রায়হান তার বোনের দিকে তাকিয়ে বলল, আপুই, তুই কাল এসেও আমার সাথে দেখা করলি না কেন?
তুই নাকি বড্ড ক্লান্ত ছিল, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলি, তাই তো আর ডাকিনি। একটু ক্লান্ত ছিলাম। তমা পিএস আসেনি, ভাই আসেনি। হ্যাঁ, বাচ্চারা এসেছে, এই তো একটু আগেই ব্রেকফাস্ট করে বাহিরের বাগানে গেল। আর তোর ভাই একটু পর চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, ভাই আসলে আমার। রায়হান পুরো কথা শেষ করার আগেই কেউ একজন জোরে চিল্লিয়ে বলে উঠল, রায়হান বেইবো হোয়ার আর ইউ? এই তো আমি এসে গেছি বেইবো। রায়হান বেইবো হোয়ার আর ইউ? এই তো আমি এসে গেছি বেইবো। এইরকম ভাবে কে রায়হানকে ডাকছে তা দেখার জন্য সবাই একসাথে সদর দরজায় দিকে তাকায়। একটা মেয়ে যার পরনে ছিল ছোট ড্রেস। শ্রাবু অবাক হয়ে একবার ওই মেয়েটা আবার রায়হানের দিকে তাকাচ্ছে, আবার ঘুরে সূর্য বিথি আর জেরিনের দিকে তাকাচ্ছে। শ্রাবু তাদের তিনজনকে চোখের ইশারা বলছে কে এই মেয়ে। জেরিন সূর্য বিথিও একইভাবে ইশারায় বুঝালো, তারাও বুঝতে পারছে না। বড়রা মেয়েটার এমন পোশাক দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। পাপিয়া এগিয়ে এসে বলে, এই মেয়েকে তুমি অভদ্রের মতো এইরকম পোশাক পরে এই বাড়িতে ঢুকে আবার কিভাবে কথা বলছো, আর আমার ভাইকে এভাবে ডাকছো কেন? সাইড প্লিজ। মেয়েটা পাপিয়ার পাশ কাটিয়ে দৌড়ে গিয়ে রায়হানকে জড়িয়ে ধরতে নিলে রায়হান সরে যায়। এতে করে মেয়েটা পড়ে যায়। তা দেখে শ্রাবু, জেরিন, সূর্য, বিথি, পাপিয়া মুখ টিপে হাসতে থাকে। মেয়েটা ফ্লোর থেকে উঠতে উঠতে বলতে লাগলো, বেইবো তুমি আমাকে ফেলে দিলে কেন? কাঁদো কাঁদো ফেস করে বলল, ওহ সরি মিতু, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, বেইবো তুমি আমাকে একা ফেলে কিভাবে চলে আসলে তুমি জানো না তোমাকে না দেখে আমি এক মুহূর্তও থাকতে পারি না। সেখানে 2 দিন তোমাকে আমি দেখিনি। মিতু তোমাকে না বলেছি এসব ড্রেস পরবে না। আমি চাই না তুমি এইরকম পোশাক পরে রাস্তায় বের হও। আচ্ছা সরি বেইবো, আর পরবো না, এটাই লাস্ট, আমি আর তোমার কোন কথার অবাধ্য হব না। ওকে, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আমাকে পরিচয় করিয়ে দেও সবার সাথে। রায়হান মিতুকে নিয়ে সবার সামনে গিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেয়। শেষে শ্রাবুর সামনে এসে বলে, উনি আমার মামা তো বোন হয়, আর এই খান বাড়ির সবার আদরে মেয়ে, সবার কলিজার টুকরো, চোখের মণি, মুক্তি আক্তার শ্রাবন্তী। ও আচ্ছা, তাহলে এই মেয়েটাই সেই মেয়ে যার জন্য তুমি 5 বছর আগে এই বাড়ি ছেড়ে লন্ডন বাড়ি জমিয়েছিলে। অবশ্য ভালোই হয়েছে, তুমি এই বাড়ি না ছাড়লে আমি তো তোমাকে পেতাম না। শ্রাবু এখন শান্ত থাকলেও রায়হানের বোন বলা আর মিতুর তুচ্ছ করে শ্রাবুকে বলা কথাগুলো যেন একদম শ্রাবুর কলিজায় গিয়ে লাগে। তাই সে ছলো নয়নের রায়হান আর মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু অযথা কথা বাড়িও না, তুমি ফ্রেশ হয়ে। এই বিদেশি ম্যাম একটু শুনুন। জি আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি, শুনুন। তা এখন কি জানে বলছিলেন ওই মেয়েটাকে? আরেকবার বলুন, আমি শুনবে। আরে আমি তো বলছিলাম ওই মেয়েটার জন্য আমার বেইবো 5 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি শুনছি, তারপর বলুন। ওই মেয়েটার জন্য রায়হান বাড়ি ছেড়েছিল বলেই আমি রায়হানকে পেয়ে। মিতুকে পুরো কথা শেষ করতে না দিয়ে শব্দ করে হেসে উঠল হৃদয়। তার হাসি যেন ভয়ঙ্কর শোনালো। হৃদয় এখন সবই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর হাসি থামিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়িয়ে বলল, ওই মেয়েটার জন্য ও এই বাড়ি ছাড়েনি, বরং ও নিজেই এই বাড়ি ছেড়েছে। আর কি যেন বললেন, ভালোই হয়েছে ওই মেয়েটার জন্য এই ছেলে বাড়ি ছেড়েছিল বলে আপনি ওকে পেয়েছেন। তা আদৌ কি পেয়েছেন, নাকি সব বিয়ের আগেই উজাড় করে দিয়েছেন? অবশ্য আপনাদের মতো মেয়েদের কাছে তো বিয়েটা একটা মজার খেলা, মায় বিয়ের আগে সব হয়ে গেল কিছুই যায় আসে না। এবার কিন্তু আপনি বেশি বেশি বলছেন। আপনি জানে আমি কে? আর আমাদের বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে আরো 2 বছর আগেই। আর কিছুদিন পর আমরা লন্ডন ব্যাক করে বিয়ে করব। এই একটা কথা যেন পুরো ড্রয়িং রুমে বিস্ফোরিত হলো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রায়হানের দিকে, হৃদয়েও যেন হতবাক হয়ে গেল কথাটা শুনে। আর শ্রাবু ভাবলেশহীন ভাবে নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্যর সাথে হেসে মনে মনে বলল, এমনটা তো হওয়ারই ছিল, সে তো আর আমার মতো মেয়ের জন্য অপেক্ষা করবে না। আর অপেক্ষা তো তার জন্যই করে যাকে সে ভালোবাসে, কিন্তু উনি তো আমাকে কোনোদিন ভালোবাসেনি, তাহলে অপেক্ষা কেন করবে? রায়হান আচোখে শ্রাবুর দিকে তাকিয়ে মিতুকে বলল, মিতু তুমি এটা কি করলে?
আমি তো সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ওহ সরি বেইব, আসলে কথায় কথায় বলে ফেলছি। তুমি কিছু মনে করো বেইব। আম সরি বেইব। ইটস ওকে, যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে নেও। সার্ভেন্ট তোমাকে তোমার রুম দেখিয়ে দিবে। এটাই তো হওয়ার ছিল। বাড়ির নম্র ভদ্র ছেলে কিনা একটা বিদেশি মেয়ে ধরে আনলো। আর তাল যদি একটু শালীন হতো। মেজো খালামনি তুমি তোমার ছেলে আর তোমার হবু ছেলের বউকে বলে দিও নেক্সট টাইম যেন আমার বোনের আশেপাশেও না আসে, আসলে আমার থেকে খারাপ কেউ হবে না। হৃদয় হেঁটে বলেই চলে যায় শ্রাবু কাছে। শ্রাবুর কাছে গিয়ে বলো, এই জানবাচ্চা শ্রাবু শোনা, তুই কাঁদছিস কেন? তোকে তো আমি কাঁদতে শিখাইনি। কথার জবাব দিতে শিখিয়েছিলাম না, তাহলে কেন বাহিরে কারো কথা শুনবি? ওর দিতে শিখেও কেন ওর দিলি না? নেক্সট টাইম যেন না দেখি কথার উড়ে পাল্টা জবাব তুই না দিয়ে কান্না করছিস। মনে রাখবি, এই বাড়িতে সবার সমান অধিকার, আর তোর অধিকার সবার থেকে বেশি। নে জলদি ব্রেকফাস্ট করে নে, পার্লারে যেতে হবে তো। এই সময়া তাড়াতাড়ি শ্রাবুকে খাবারটা খাইয়ে দিয়ে তুমি রেডি হয়ে নেও, আবার তাড়াতাড়ি পার্লার থেকে আসতে হবে তো। শ্রাবু আর কোন কথা না বলে চুপচাপ খেতে শুরু করে। হৃদয়ও চলে যায় রুমে ফ্রেশ হতে। তারপর মিতু চলে যায় নিজের বরাদ্দকৃত রুমে ফ্রেশ হতে। রায়হান ওর বড় খালামনিকে বলল এক কাপ করা করে কফি বানিয়ে দিতে, মাথাটা ধরেছে প্রচুর। এটা বলেই সে সোফায় গিয়ে বসে পড়ল। তার পাশেই দাঁড়িয়ে আছে রাজ। রাজ রায়হানের অ্যাসিস্ট্যান্ট কম ভাই বেশি। রায়হানের সব কাজে আগে পিছে যে থাকে সে আর কেউ না এই রাজ ছাড়া। স্যার মিতু ম্যামকে আপনি এসব বলতে দিলেন কেন? আপনি তো ফিরেছেন শ্রাবন্তী ম্যামকে বি। তুই আসলেই এখনো একটা গর্দভ রয়ে গেলি। আমি কি শুধু শুধু মিতেকে এসব বলতে দিয়েছি? তোর মাথায় এসব ঢুকবে না, বাদ দে। তাই এসব নিয়ে ভাবা বন্ধ করে। আর এইটাকে আমার দূরে দূরে থাকতে বলবি, ওর গায়ে পড়া স্বভাব অসহ্য লাগে আমার। রায়হানের কথায় রাজ মাথা চুলকিয়ে ভাবতে লাগলো, আসলেই কি এসব আমার মাথায় ঢুকবে না, নাকি আমি ঢুকাচ্ছি না? রায়হানের জন্য কফি বানিয়ে ফাতেমা বেগম নিজে আসে দিতে। তার পিছু পিছু মরিয়ম বেগম আর রেহেনা বেগমও আসেন। যদিও মেয়েটার সাথে রায়হানের এনগেজমেন্টের ব্যাপারটা নিয়ে মরিয়ম বেগমের মন খারাপ হয়েছিল, সে তো জানে শ্রাবুর রায়হানের অপেক্ষা কতটা রাত নির্ঘুম কাটিয়ে চোখের পানিতে বালিশ ভিজিয়েছে। কিন্তু তার পরের মুহূর্তেই মরিয়ম বেগমের মনে পড়ে যায় 5 বছর আগের সেই অতীতের কথা। তাই সে আর এসব নিয়ে না ভেবে চলে যায় রায়হানের কাছে। হ্যাঁ রে আব্বা, এই অশালীন পোশাক পরা মেয়েটাকে তুমি বিয়ে করতে চাইছো? আবার আমাদের না জানিয়ে তুমি এঙ্গেজমেন্ট করে ফেলছো? রেহেনা বেগম, আহমেদ আফা, আগে সবটা শুনি তারপর বাকিটা বলো। আর ছেলে যখন পছন্দ করেছে তাহলে আমাদের সেখানে আর কথা থাকে কি করে? মরিয়ম তুই ঠিক বলেছিস। মেজো তুই আর এসব নিয়ে ভাবিস না। বিদেশি মেমসাহেব তো তাই, হয়তো এমন পোশাক পরে বাংলাদেশ থাকলে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। কিন্তু আফা, আমার এই মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। কেন জানি ওই মেয়েটার প্রতি আমার একটু সন্দেহ লাগছে। তোমরা চুপ করবে, আমি জেনে শুনেই এঙ্গেজমেন্ট করেছি। আর ওর বাবা মা বাংলাদেশি শাহরিয়ার দেওয়ান আর সিমরান দেওয়ান। ওর জন্ম লন্ডনে হয়েছে বলেই ওর চলাফেরা এমন। আমি ওকে কাছ থেকে দেখেছি। গত 5টা বছর আমার প্রতি ওর ভালোবাসা দেখেছি। আচ্ছা বাদ দেও, টেবিলে খাবার দেও, আমি আসছি। কেউ আর কোনো কথা না বলে যে যার মতো চলে যায়। রায়হান, মিতু আর রাজ ব্রেকফাস্ট করে একটু বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। শ্রাবু ব্রেকফাস্ট করে রুমে এসে নিঃশব্দে চোখের পানি ছড়ায়। আর নিজে নিজেই বিড়বিড়িয়ে তাচ্ছিল্যর সাথে বলতে থাকে, আপনি ফিরে এসেছেন আমাকে কষ্ট দেওয়ার জন্য, তাই না রায়হান ভাই? আমি রুমের 4 দেওয়ালের ভেতরে ফুটবল থাকলেও আপনার সামনে আর কখনো ফুটবল হব না। এইটাই এই শ্রাবুর প্রমিস। কথাগুলো ভেবেই শ্রাবু চোখের পানি মুছে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে নেমে আসে। তারপর গলা ছেড়ে জোরে জোরে ডাকতে থাকলো সবাইকে। সবাই নিচে এসে দাঁড়ালে হৃদয় তার বোনদের আর বউকে নিয়ে চলে যায় পার্লারে। পার্লারে পৌঁছে সবাইকে দেখে নিয়ে বলল, সাজা শেষ হলে ফোন দিবি, এসে নিয়ে যাব, একা একা বের হওয়ার দরকার নেই। আর এই যে কার্ড পেমেন্ট করে দিস। আর কিছু খেয়ে নিস তোরা। সবাই একসাথে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই হৃদয় আলতো হেসে শ্রাবু মাথায় হাত বুলিয়ে বলে,
কখনো নিজেকে ফুটবল মনে করবি না। তোর এই ভাই যতদিন বেঁচে আছে তোর শক্তি হয়ে তোর পাশে থাকবে। যা এবার ভেতরে যা। সূর্য আপ্পি আর বিথি তোকে বলে গেলাম শ্রাবুকে দেখে রাখিস। সূর্য আর বিথি একসাথে বলে উঠল, হয়ে গেছে, এবার তুই যা। তোর বোনে কেউ নিয়ে যাবে না। আমরা থাকতে তা কখনোই হবে না। তোর এই রোজকার কথা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। হৃদয়ে চলে যাওয়ার জন্য গাড়ি কাছে গিয়েও আবার ফিরে এসে শ্রাবুকে বলল, আমার সোনা পাখি জানবাচ্চা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। নিজেকে কারোর সামনে ফুটবল করিস না পাখি। বিশেষ করে ওই মানুষটার সামনে যার কাছে তুই মূল্যহীন। আমি ফুটবল না ভাইয়া, আর আমি ফুটবল হবও না। যার তোমার মতো একজন ভাই আছে সে কি করে ফুটবল হতে পারে? আমাকে শক্তি দেওয়ার জন্য তুমি আছো তো, তাই আমি আর কখনো ফুটবল হব না ভাইয়া। আমি ফুটবল না ভাইয়া, আর আমি ফুটবল হবও না। যার তোমার মতো একজন ভাই আছে সে কি করে ফুটবল হতে পারে? আমাকে শক্তি দেওয়ার জন্য তুমি আছো তাই আমি আর কখনো ফুটবল হব না। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। নে তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে। 2টার মধ্যেই ফিরতে হবে বাড়িতে। বরযাত্রী আবার 3টার ভিতরে চলে আসবে। আর সূর্য আপ্পি তোর বরকে বলে দিস, আমার যত টাকা গচ্চা গেছে সব যেন সুদে আসলে ফেরত দেয়। আচ্ছা ঠিক আছে বলবো, এবার আমরা চাই। হ্যাঁ, বিয়ের জন্য ওনার আর তরস সইছে না। তোকে বিদেয় করলে আর জীবনেও বাড়ি আনবো না বলে দিলাম। হৃদয়ের কথায় সবাই একসাথে হেসে উঠে। আর সূর্য বলে, তোকে আনতে হবে কেন? আমি কি রাস্তা চিনি না, একাই চলে আসবো। তোর মতো ভাই থাকলে শত্রুর প্রয়োজন পড়বে না। হয়েছে হয়েছে, আপ্পি আর ভাইয়া দুইজনেই চুপ করো, এবার চলো তাড়াতাড়ি। তোর ভাই যে নিজে আমার ছোট হয়েও আগে বিয়ে করে নিছে সেটা কিছু না, আর যেই আমি বললাম দেরি হচ্ছে অমনি শুরু হলো তাই না? সুমাইয়া লজ্জায় মাথা নিচু করে রাখে। সে জানে হৃদয়ের বোনগুলো সব সময় এমন মজা করে তাকে লজ্জায় ফেলে, তাই সে কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর সবাই আর কথা না বাড়িয়ে চলে যায় পার্লারে, আর এইদিকে হৃদয়ও চলে যায়। ঠিক দুপুর 1:30 হৃদয় গাড়ি নিয়ে পার্লারের বাহিরে দাঁড়িয়ে থাকে। তারপর আর দাঁড়িয়ে থাকতে না পেরে পকেট থেকে ফোনটা বের করে কল দেয় শ্রাবুকে। কল দিতেই শ্রাবু কলটা রিসিভ করলে হ্যালো বলার আগেই হৃদয় বলল, পাখি আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আয় না বোন আমার। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাটা গেল বুঝি। তাড়াতাড়ি আয় বোন। শ্রাবু মুচকি হেসে বলল, এই তো হয়ে গেছে ভাইয়া, 5 মিনিটে বের হচ্ছি। সব গুছানো হয়ে গেছে, আসছি 5 মিনিট দাঁড়াও। শ্রাবু এটা বলেই ফোনটা কেটে দেয়। ঠিক 5 মিনিটের মাথায় সবাই বের হয়। শ্রাবু পরেছে পার্পেল কালারের লেহেঙ্গা, বিথি অফ হোয়াইট কালার লেহেঙ্গা, জেরিন সবুজ কালারের লেহেঙ্গা, আর সুমাইয়া পরছে নীল রঙের শাড়ি, আর সূর্যর পরনে লাল লেহেঙ্গা যেটাতে গোল্ডেন সুতোর কাজ আর গোল্ডেন স্টোন বসানো। গায়ে ভারী গহনা। আর বাকি সবার হালকা ভারী গহনায় থাকলেও শ্রাবু একদম সিম্পল। এতেই যেন তাকে চোখ ধাঁধানো সুন্দরী লাগছে। হলুদ বরণ গায়ে পার্পেল কালারটা যেন একদম ফুটে উঠেছে। সবাই শ্রাবুকে প্রশংসার সাগরে ডুবিয়ে দিল। শ্রাবু তাদের কথায় বিন্দুমায় পাত্তা দেয় না। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় তার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে গিয়ে আহ্লাদি গলায় বলল, ভাইয়া দেখো তো আমাকে কেমন লাগছে। ওদের থেকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? তুই তো আমার অ্যাঞ্জেল, তোকে সুন্দর লাগবে না তো কি ওদের লাগবে? আমার অ্যাঞ্জেলকে সবার থেকে বেশি সুন্দরী লাগছে। ভাইয়ের কাছে এমন প্রশংসা শুনে শ্রাবু খুশিতে গদগদ হয়ে ভাইকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া। আমার পাগলিটা, এবার চল চল, দেরি হয়ে যাচ্ছে। হাঁটতে পারবি তো পাখি? হ্যাঁ ভাইয়া হাঁটতে পারবো, তুমি চিন্তা করো না। দম দেখলে বাঁচি না, মনে হয় আমরা আর লেহেঙ্গা পরিনি। এই হৃদয় শুন, তোর বোনের থেকেও আমরা ভারী লেহেঙ্গা পরেছি, আর আমার গায়েও ভারী গহনা। কই আমাকে তো একটা বার কিছু জিজ্ঞাসাও করলি না। শ্রাবুই বুঝি তোর বোন? আমরা কেউ না। হ্যাঁ হ্যাঁ, আমরা কি তোর কেউ না? শুধু শ্রাবুকেই এত আহ্লাদ দিচ্ছিস? দেখ আপুর মতো আমিও সেজেছি, জেরিন সেজেছে, তোর বউ সেজেছে, কই আমাদের তো কিছু বললি না। বিথি, তোদের কেন বলতে যাব? তোরা এক একটা হিংসুটে আমার পাখিকে নিয়ে হিংসে করিস। হৃদয়ের এই কথায় সবাই রাগে ফুঁসতে লাগলো। আর হৃদয় এসব দেখে মুচকি হেসে শ্রাবুকে আরো বেশি আহ্লাদ করতে লাগলো। শ্রাবু এবার সবাইকে তাড়া দিয়ে বলল,
হয়েছে হয়েছে, এবার সবাই চলো, অনেক দেরি হয়ে গেল কিন্তু। আজকের দিনেও আম্মুর বকা শুনতে চাই না, আর দেরি করলে চলবে না। সবাই একসাথে গাড়িতে উঠে বসল। রিও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা খান বাড়ি মেইন গেটে দিয়ে প্রবেশ করলো। তারপর গাড়ি থেকে নেমে খান বাড়ির বাগানের দিকের সাইডে সূর্যকে নিয়ে চলে যায় তারা, যেখানে স্টেজ করা হয়েছে। সূর্যকে সোজা নিয়ে বসানো হয় স্টেজে, কারণ এখন ফটোগ্রাফাররা তার ছবি আর ভিডিও নিবে। আর বাকিরা যে যার মতো ছবি তুলতে শুরু করে। রায়হান ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতর প্রবেশ করে, আর তার চোখে আটকে যায় পার্পেল কালারের লেহেঙ্গা পরিহিতা মেয়েটার দিকে। ঠিক কখন এভাবে তাকিয়ে ছিল তার জানা নেই, তার ধ্যান ভাঙে মিতুর ডাকে। বেইব, তুমি এখানে? ওইদিকে কি দেখছো? ও আচ্ছা, বুঝেছি, তুমি সবাইকে লেহেঙ্গা পরতে দেখে এভাবে তাকিয়ে আছো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমিও এক্ষুনি লেহেঙ্গা পরে আসছি। রায়হানকে কিছু বলতে না দিয়ে এক প্রকার দৌড়ে ভিতরে চলে যায় মিতু। এইদিকে রায়হান মিতুর যাওয়ার পথের দিকে তাকিয়ে বলল, এটার একটা ব্যবস্থা করতেই হবে, সব সময় চিপকে থাকতে চায়, অসহ্যকর। শ্রাবু মিতু গলার আওয়াজ শুনেই পিছু ফিরে তাকিয়ে মিতু আর রায়হানকে দেখতে পায়। মিতু রায়হানের হাত ধরেই কিছু বলছে। শ্রাবু ফুটবল হতে গিয়েও হলো না, সে তো তার ভাইকে কথা দিয়েছে, সে আর ফুটবল হবে না। তাই আর কোন কিছু না ভেবে আগের মতো ঘুরে ছবি তোলা শুরু করে। আর রায়হানও চলে যায় বাড়ির ভিতরে। রায়হান রুমে এসে ফ্রেশ হয়ে একটা কালো টি শার্ট আর কালো ট্রাউজার পরে হাতে এক কাপ কফি নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই শুনতে পায় বর এসেছে, বর এসেছে। তাই ছোটরা সবাই গেট ধরতে চলে যায়, রায়হান সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বউ নিতে হলে 50,000 টাকা দিতেই হবে। আমাদের বোন লাখে একজন, এমন সুন্দরী বউ কোথাও পাবেন না। টাকা ফেলুন আর ভিতরে ঢুকে বউ নিয়ে চলে যান। শ্রাবু, একদমই তাই, জিজু আমাদের বিদেশি মানুষ, তার কাছে 50,000 ব্যাপার না, তাই না জিজু? মিথি, এই জিজুর চেলাপেলা, জলদি টাকা বের করুন তো মশাই, এমনি অনেক গরম, তার উপর এভাবে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি টাকা বের করুন। জেরিন, ভাই ক্যাচাল করিস না, দিয়ে দে, আমরা তো 1 লাখ ভেবেছিলাম, 50,000 চাইছে যখন দিয়ে দে। সাইফুল, এই জিজু কানে কানে কি কথা বলছেন? তাড়াতাড়ি টাকা বের করুন। শ্রাবু, হ্যাঁ হ্যাঁ, আমার মিষ্টি পাখির শালিকা এখনই পাবে। সাইফুল, টাকা পাবে শোনার সাথে সাথে শ্রাবু হাত বাড়িয়ে দাঁড়ায়। আর তখনই তার হাতটা ধরে ফেলে সাইফুলের এক বন্ধু নিহাল, তখন যার সাথেই এই টাকা নিয়ে তর্ক করছিল। আকস্মিক হাত ধরায় শ্রাবু ঘাবড়ে যায়, তারপর হাত ছুটাতে চেয়ে বলল, এটা কোন ধরনের অসভ্যতামি, হাত ধরছেন কেন? হাত ছাড়ুন বলছি। এই কোমল হাতে 50,000 টাকা নগদে ঝেড়ে নিচ্ছ। এই নেও টাকা, এবার খুশি থাকো। এই কথাটা বলেই হাতটা ছেড়ে দেয় নিহাল। শ্রাবু হাত ছাড়া পেয়েই আরেক হাত দিয়ে ঘষতে থাকে সেই জায়গায়, যেই জায়গায় নিহাল স্পর্শ করেছে। তাদের এইসব কিছু রায়হান তার বারান্দায় দাঁড়িয়ে দেখছিল, রক্তাভ লাল চোখে চেয়ে হাত দুটি মুষ্টিবদ্ধ করে। তার এতটাই বেশি রাগ হচ্ছিল যে তার অজান্তেই তার চোখ দিয়ে 2 ফোঁটা গরম উষ্ণ পানি পড়ে যায়। রায়হান সাথে সাথে কাউকে ফোন করে বলল, ওই ছেলেটাকে বিয়ে শেষে হওয়ার পর আমার ডেথ সেলে চাই, কাজটা যেন ভালো মতো হয়। এটা বলেই রায়হান ডেভিল হেসে কলটা কাট করে ফোনটা পকেট রেখে তাকিয়ে রইল শ্রাবুর দিকে। হঠাৎ কেউ তার পিছন থেকে এসে জড়িয়ে ধরে। রায়হান বুঝে যায় এটা কে হতে পারে, তাই কপাল কুঁচকে তাকে রায়হান নিজের থেকে ছাড়িয়ে সামনে এনে বলল, কি সমস্যা তোমার মিতু? সব সময় চিপকা চিপকি না করে তোমার কি ভালো লাগে না? কিছুটা রাগীস্বরে ধমকিয়ে কথাটা বলে রায়হান। বেইব, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন করছো কেন? একদম নাটক করবে না, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আমার এই কঠিন হৃদয়, তাতে শুধু আমার হলদিয়া পাখি আছে আর থাকবে। তুমি বারবার কেন আমাকে বিরক্ত করতে চলে আসো? রায়হান, বেইব দেখো, আমি তোমার জন্য লেহেঙ্গা পরেছি। আর আমাদের কিছুদিন বাদে বিয়ে, আর তুমি কিনা এখনো ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছে। আমার সাথে এভাবে কথা বলছো, তাও ওই একটা মেয়ের জন্য? বিয়ে মাই ফুট, এক্ষুনি বেরিয়ে যাও আমার রুম থেকে, আর নেক্সট টাইম এই রুমে পা দেওয়ার ও সাহস করবে না। আর ওই মেয়েটা করছো কাকে?
ওই মেয়েটাই আমার জীবন, আমার বেঁচে থাকার কারণ। ফাদার, ওই মেয়েটাকে নিয়ে কিছু বলে আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। গেট আউট। মিতু বুঝে যায় রায়হান হয়তো কোন বিষয়ে রেগে আছে, তাই সে কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর রায়হান রুমে এসে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার জন্য বিছানায় গা হেলিয়ে দেয়। তারপর বিদ্রূপ হেসে বলে, আমার হলদিয়া পাখি, তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? সেটা কখনোই হবে না, অন্তত এই জন্মে তো তোকে আমি ছাড়ছি না আমার হলদিয়া পাখি। তোকে যে এখনো আমার শাস্তি দেওয়া বাকি। কথাগুলো ভেবেই রায়হান ডেভিল হাসি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। বিয়ে দুটি প্রাণের এক আশ্চর্য বন্ধন। বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, এটি দুইটি হৃদয়ের গভীর মিলন। বিয়ে মানে দুটি আলাদা পথ এক হয়ে যাওয়া, যেখানে সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা আর ভরসা একসাথে ভাগ করে নেওয়া হয়। এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিটি দিন একে অপরকে আরো ভালোভাবে চেনার, বোঝার ও ভালোবাসার সুযোগ। বিয়ের শুরুটা হয় কিছু স্বপ্ন নিয়ে, কিছু প্রতিশ্রুতি দিয়ে, যেমন তোমার পাশে থাকবো যতদিন জীবন আছে, এই কথার বিশ্বাসে। একসাথে সকাল শুরু করা, একে অপরের ক্লান্ত মুখে প্রশান্তির ছোঁয়া দেওয়া, আর জীবনের প্রতিটি ক্ষণ একসাথে কাটানোর নামই তো বিয়ে। এই বিয়ে নামক বন্ধনে একদিন সবাইকেই আটকাতে হবে। সকলের খাওয়া দাওয়া চলছে বাগানে এক সাইডে প্যান্ডেলের ভিতরে। আর এইদিকে বর বউয়ের ছবি ভিডিও নিচ্ছে ফটোগ্রাফার। বাড়ির সকল পুরুষরা মিলে খাওয়ানোর দিকটা দেখছে। আর মেয়ে বউরা বাড়ির ভিতরে আত্মীয়দের দেখছে। সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই শুরু হয় বিয়ে পড়ানোর কাজ। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কাজী সব বিধিনিয়ম মেনে সূর্যকে কবুল বলতে বললে সূর্য কবুল না বলে কান্না করতে থাকে। তা দেখে সাইফুল সূর্যকে বলে, আমার মেঘতি কান্না করো কেন, তাড়াতাড়ি কবুল বলো, বাসায় যাব তোমাকে নিয়ে। সাইফুলের কথা শুনে ছোটরা সবাই জোরে জোরে হাসতে শুরু করে। আর বড়রা মুখ টিপে হাসতে থাকে। সূর্যর কান্নার মাত্রা যেন আরো বেড়ে যায়। সে কান্নারত অবস্থায় 3 বার কবুল বলে ফেলে। সাইফুলকে কবুল বলার জন্য বলতে বললে সে 1 সেকেন্ডও দেরি না করে সাথে সাথে কবুল বলে দেয়। এতে এবার ছোট বড় সবাই একসাথে জোরে জোরে হাসতে থাকে। জিজুর দেখছি আর তরস সইছে না, কখন বউকে নিয়ে যাবে সেই চিন্তায় বেচারা ঠিক মতো খেতেও পারল না। হাসতে হাসতে কথাগুলো বলল শ্রাবু। হ্যাঁ শ্রাবু, তুই ঠিক বলেছি, এত সুন্দরী বউ পেলে কার তরস হয় বলতো। জিজু, আপনি জিতছেন আমাদের এত সুন্দর বোনকে পেয়ে। বিথি, এই যে পার্পেল অ্যাঞ্জেল, এবার আপনি কবে বিয়ে করছেন? আমি কিন্তু সিঙ্গেল আছি, চাইলে আমাকেও চুজ করতে পারেন। নিহাল, ছি, আগে চেহারাটা আয়নায় দেখেন, আমার মতো সুন্দরীকে পাওয়া কি এতটাই সহজ নাকি? আমাকে পেতে হলে আগে নিজের ছ্যাঁচড়ামি বাদ দেন। হায়, আপনার কথাগুলো একদম বুকে লাগছে ম্যাডাম। চাইলে প্রেম করতেই পারেন। এই যে জিজুর চালা, খবরদার ওই লুচ্চু নজর আমার বোনের দিকে দিবেন না। আমার বোনকে রাজপুত্র নিতে আসবে। বিথি, একদম আমার বেবিকে তো আর যার তার হাতে দিতে পারি না। আমার একটা মাত্র বেবি, তাকে রাজপুত্রর কাছে দিব, আপনার মতো ছেলের কাছে না। জেরিন, বাবা সবগুলো একদম ধানিলঙ্কা, এদের সাথে কথায় পারবো না। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়েন বেআইন সাহেবারা। নিহাল, নিহালের এমন কাণ্ডে সাইফুলের বন্ধুরা সহ শ্রাবু, জেরিন, বিথি, সূর্য একসাথে হেসে ওঠে। হাসি থামিয়ে বিথি বলল, এই যে মিস্টার নিহাল, আমাদের সাথে লাগতে আইসেন না, কথায় মার প্যাচে পড়লে উঠতে পারবেন না। হুহু, তার প্রমাণ তো পেলাম। হাসি ঠাট্টার মাঝে সময় হয়ে যায় সূর্যর বিদায়ের। একে একে সবাইকে বিদায় জানায়। বোনদের জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার শ্রাবু সোনা বোন পাখি, একদম কান্না করেন না সোনা। আমি আবার আসবো তো, তোরা যদি এমন করিস আমি কিভাবে যাব বলতো। আপনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমাকে কে আদর করবে, কে আমাকে ঘুম থেকে উঠিয়ে খাবার খাওয়ার জন্য বকবে, কে আমাকে আদর কারে জড়িয়ে ধরবে। ও আপনি থেকে যাও না, প্লিজ তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার সোনা পাখি, আমি কাল বাদে পরশু আবার আসবো সোনা। তুই এভাবে কান্না করিস না। বিথি বোন আমার, শ্রাবুকে দেখে রাখিস। ওকে কেউ যেন একটুও বোকা না দেয়, খেয়াল রাখিস। বিথি বোনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলো, আমি তোর সব কথা মানব।
আমি তোর শ্রাবুকে তোর মতোই আগলে রাখব। যেদিন তুই শ্রাবুর মনে খারাপে ওকে আগলিয়ে রাখবি, ওকে বিন্দু পরিমাণ কষ্ট পেতে দিস না সোনা। ও আমার কলিজার টুকরা বোন। আপু তুমি চিন্তা করো না, আমি আমার বেবিকে দেখে রাখব। তারপর সূর্য বোনদের রেখে এগিয়ে যায় হৃদয়ের কাছে। হৃদয়ের কাছে গিয়ে বলল, বোন তো চলে যাচ্ছে, আর তোর সাথে ঝগড়া করবে না। আজ থেকে তো তোর বোন এই বাড়ির মেহমান, বোনকে ভুলে যাস না। হৃদয়ে এতক্ষণ শক্ত থাকলে এবার যেন আর পারল না। ছেলেদের কান্না মানায় না, কিন্তু আজ হৃদয় কান্না করছে। সূর্যকে জড়িয়ে ধরে বলছে, আপুই তোকে আমি কখনো ফুফাতো বোন ভাবি নাই, তুই আমার আপন বোন হয়েছিল, আমার জানবাচ্চা বোনটা যে তোর কলিজা। আমি তোকে কিরে ভুলব রে আপুই। তুই এই বাড়ির মেয়ে ছিলি, আছিস, আর সারা জীবন থাকবি। তোর জন্য খান বাড়ির দরজা চিরকাল খোলা। সূর্য এবার তার আম্মু খালা আর মামিদের কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরে কান্না করে আর বলে, আম্মু আমি জানি আমি না থাকলে তোমার অনেক কষ্ট হবে, তোমার যখনই কষ্ট হবে আমার কাছে চলে যাবে, না হলে আমাকে বলবে, আমি চলে আসব। মামি তুমি একদম আমার শ্রাবু সোনাকে বকবেন না, ওকে আগলে রেখো, ওকে কান্না করতে দিও না। বকবো না মা, আমি তোমার বোনকে বকবো না। মরিয়ম বেগম কান্না করতে করতে কথাগুলো বলে সূর্যকে। তারপর সূর্য রেহেনা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, খালামনি তোমার ভাগ্নিকে মনে রাখবে তো, আমাকে ভুলে যেও না। আমার তোমাদের ছাড়া থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু নিয়ম তো মানতেই হবে, আমাদের তো একদিন সবাইকে এই নিয়মে বন্দী হতে হয়, তাই না? রেহেনা বেগম কিছু বলতে পারল না, শুধু উপর নিচ মাথা টানারালো। তারপর সূর্য বাকি ভাই বোন আর মামা খালাদের থেকে বিদায় নিয়ে আবারও রেহেনা বেগমের কাছে এসে বলল, রায়হান কি আমাকে বিদায় দিবে না খালামনি? আমি চলে যাচ্ছি, একটা বার আসো নাও আমার সামনে। রায়হান উপরে ওর রুমে আছে, তুই গিয়ে দেখা করে আয়। সূর্য যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল রায়হান রেডি হয়ে পার্কিং লটের দিকে যাচ্ছে। সূর্য পিছ থেকে ডেকে বলল, রায়হান ভাই আমি চলে যাচ্ছি, একটা বার কি বোনকে জড়িয়ে ধরে কিছু বলবি না? রায়হান যেন পিছু ডাকাতে বিরক্ত হলো, তবুও কিছু না বলে সূর্যর সামনে এসে বোনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আপাই নতুন জীবনে সুখী খুব ভালো থাকিস। আমার একটু কাজ আছে, আমি আসছি। সূর্য এতে কষ্ট পেলেও কিছু বলল না, কারণ সে জানে রায়হান কখনো কারোর সাথে একটু ভালোভাবেই কথা বলে না, তার ইমোশন কাজ করে না। সূর্যকে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিয়ে মুক্তার খান সাইফুলের হাত ধরে বলল, সূর্য আমার ভাগ্নি হলেও আমার মেয়েও। বাপ মরা মেয়েটা আমার কাছে থেকে মানুষ হয়েছে। সব শখ আহ্লাদ পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছি, কখনো কষ্ট দেইনি। যদি কখনো মনে হয় ও তোমার জন্য যোগ্য না, তাহলে ওকে মেরো না, আমার বাড়ির মেয়ে আমার কাছে পাঠিয়ে দিও। মামু আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে সূর্যকে ভালো রাখব। এবার থেকে আমি ওর সকল শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করব। আমার দায়িত্বর কোন ত্রুটি রাখব না। মুক্তার খান আলতো হেসে সাইফুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সুখী হও তোমরা, আল্লাহর কাছে দোয়া করি। তারপর সাইফুলও গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করলো আপন গতিতে। একটা নতুন সংসার, নতুন পরিবার, নতুন বাড়ি, নতুন ঘর, আর সবশেষে নতুন মানুষের সাথে সারাটা জীবনের পথ চলার শুরু নিয়ে গাড়ি এসে থামলো মির্জা ভিলার সামনে। নতুন বউ এসেছে তাই বাড়ির সকলে বাহিরে চলে আসে। সাইফুলের আম্মু সূর্যকে দেখে বলল, আমার ঘরের আলো চলে এসে, আমার লক্ষ্মী বৌমা। এসব বলেই শারমিন মির্জা সূর্যকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে যায়। সূর্যকে দেখে সবাই শারমিন মির্জাকে বলছে, তোমার ছেলে তো চাঁদ নিয়ে আইছে ঘরে। তোমার ঘর তো এমনি এখন আলো হয়ে থাকবে গো। সাইফুলের আম্মু। সবাই এবার সূর্যকে দেখে এটা ওটা দিয়েই যাচ্ছে। আর সূর্য ভাবছে এমনও মানুষ হয়। শাশুড়ি নাকি অনেক খারাপ হয়, কিন্তু উনি তো আমার মা হয়ে গেল। আমার জীবনে আর কি কিছু চাওয়ার থাকতে পারে নাকি? আমার জীবন তো এখানেই পূর্ণ। আমি সত্যি আজ নিজেকে নতুন করে চিনলাম। আল্লাহ তুমি আমার সহায় হইও। সারাটা জীবন যেন মানুষগুলো এইরকমই থাকে। চলবে।